আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে স্বাগতম এইচএসসি কেমিস্ট্রি ওয়ান শট ক্লাসে। আজকের ওয়ান শট ক্লাসে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি। এই অধ্যায়ের উপর বিগত 9 বছরে যে সকল প্রশ্ন এসেছে সেই সকল প্রশ্ন আমরা সমাধান করব। তো বিগত 9 বছরে আমরা টপ 79 এমসিকিউ কালেক্ট করেছি এবং টপ এই 79টি এমসিকিউ আজকে ক্লাসে আমরা কি করবো, সলভ করবো। এতে করে তোমার এই অধ্যায়ের উপর কমপ্লিট একটা রিভিশন হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে একদম শুরুতে এমসিকিউটা দেখি। প্রথম এমসিকিউ, আপেক্ষিক পরিবাহিতার একক কোনটি? আচ্ছা, আপেক্ষিক পরিবাহিতা, দেখো আপেক্ষিক পরিবাহিতা জিনিসটা কি। নর্মালি তুমি আগে চিন্তা করো যে আপেক্ষিক রোধটা কি। আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো? রো দ্বারা না? এই যে রো। তাহলে এই রো এর একটা সূত্র ছিল, এই রো এর একটা সূত্র ছিল। এই সূত্রটা কোত্থেকে আসে আমি একটু দেখাই দিই। আর ইকুয়াল টু আমরা জানি রো এল বাই এ। সুতরাং রো ইকুয়াল টু কি হবে বলতো? রো ইকুয়াল টু হবে হচ্ছে আর এ, আর এ ডিভাইডেড বাই এল। এই যে এটাই ছিল কি আপেক্ষিক রোধ। আপেক্ষিক পরিবাহিতাটা কি? এটা হচ্ছে আপেক্ষিক রোধের উল্টা। অর্থাৎ আমি যদি এখানে জাস্ট এটাকে উল্টায় দিই, অর্থাৎ 1/ρ লিখি, এবং তাহলে কি হবে, এলটা উপরে যাবে আর নিচে থাকবে আর এ। এই যে 1/ρটা আছে না, এটাকে আমরা বলি কি আপেক্ষিক রোধ, আপেক্ষিক পরিবাহিতা। কি বলি? আপেক্ষিক পরিবাহিতা। এই রোটা হচ্ছে আপেক্ষিক রোধ, এটাকে উল্টাই দিলে আমরা কি পাচ্ছি? আপেক্ষিক পরিবাহিতা। ওকে, এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা। এই যে এটাকে আমরা আরেকটা নামে ডাকি, বলতে পারবা নামটা কি? এটাকে আরেকটা নামে ডাকি কাপ্পা। কি? কাপ্পা। এই যে কিটা কি? কাপ্পা। আচ্ছা, এখন এই যে কাপ্পা বা আপেক্ষিক পরিবাহিতা বা 1/ρ এর এককটা জানতে চাইছে। তাহলে এটা কি হইতে পারে দেখো, এটার এককটা হবে এল। তো এখানে হচ্ছে ধরো মিটার, আর এখানে ধরলাম এস একক ধরলাম মিটার। আর রো, এটা কি রোধ, রেজিস্ট্যান্স, এটার একক হচ্ছে ওহম। আর এর একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এটা কাটাকাটি করলে একটা মিটার, তাহলে নিচে থাকে 1/ওহম মিটার, মানে ওহম ইনভার্স। আর এখানে কি? মিটার ইনভার্স। এই যে এটা হচ্ছে আমার একক। এখন দেখি আমাদের ওহম ইনভার্স মিটার ইনভার্স আছে কিনা অপশনে। অপশনে তো এখানে মিটার নাই, এখানে কি আছে? সেন্টিমিটার। তাহলে এটাকে আমি ধরো সিজিএস এককে লিখলে এটা হবে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, তাই তো? এই যে তাহলে এটা তো আছে যে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, এটা হচ্ছে আমার আনসার। বোঝা গেছে? ওকে, পরবর্তী কোশ্চেনটাতে যাই। কোনটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য? আচ্ছা, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো হয়ে থাকে এগুলো আমাদের একটু স্পেসিফিকলি জেনে রাখবো। যে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে যেমন দুর্বল অ্যাসিড গুলো হয়ে থাকে, ইথানোইক অ্যাসিড CH3COOH, মিথানোইক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড HCOOH, তারপর দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এগুলো সচরাচর আমরা দেখি যে এগুলো হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষক হয়ে থাকে। তাহলে এখানে কি আছে? হ্যাঁ আছে, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে আনসার। বাকিগুলো যেমন শক্তিশালী ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা তীব্র তড়িৎ বিশ্লেষক। সালফারিক অ্যাসিড, এটা একটা তীব্র অ্যাসিড, তীব্র তড়িৎ বিশ্লেষক। নাইট্রিক অ্যাসিড, এটা একটা তীব্র অ্যাসিড, তীব্র তড়িৎ বিশ্লেষক। কোনটির তড়িৎ পরিবাহিতা অধিক, মানে কোনটার মধ্য দিয়ে বিদ্যুৎ সহজে পরিবহন করতে পারে? দেখো, তো তড়িৎ পরিবাহিতা অধিক আসলে বেসিকলি যারা সুপরিবাহী, বিদ্যুৎ সুপরিবাহী যারা, বুঝছো? সুপরিবাহী যেমন আমরা কোনগুলোকে ধরতে পারি, যেমন এগুলোর মধ্যে উল্লেখযোগ্য উদাহরণ এগুলোকে পাওয়া যায়, যেমন হচ্ছে কপার, তারপরে আয়রন, তারপরে সিলভার, অ্যালুমিনিয়াম, এইগুলা, ম্যাগনেসিয়াম, এগুলো হচ্ছে বেসিক্যালি তোমার কি হয়ে থাকে, এগুলো তড়িৎ পরিবাহিতা কি অধিক বা বেশি হয়ে থাকে। কিন্তু এখানে স্পেসিফিকলি যদি আমি বলি, স্পেসিফিকলি এগুলো থেকে যদি আমি মোর স্পেসিফিক হই আর একটু বেশি স্পেসিফিক হই, বেশি ধরা হয় হচ্ছে কপারকে। কাকে? কপার, আয়রন, এগুলাকে, এগুলো তড়িৎ পরিবাহিতা একটু বেশি হয়ে থাকে। এই জন্য তো আমরা যখন তার ইউজ করি, কিসের তার ইউজ করি? কপারের তার ইউজ করি বা তামার তার ইউজ করি, অথবা কোনো কোনো জায়গায় লোহার তার ইউজ করা হয়। তো কপারটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, বুঝছো? সব থেকে তড়িৎ পরিবাহিতার দিক থেকে কপারটাকে কি করা হয়? বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কারণ এটার মধ্য দিয়ে বিদ্যুৎ সহজে পরিবহন করতে পারে। তাহলে এখানে কোনটা আনসার হতে পারে? এই যে কপার, এর আনসার হবে কপার। বাকিগুলার তড়িৎ পরিবাহিতা একটু কম, সব থেকে অধিক কোনটার? কপার। বোঝা গেছে? তাহলে নর্মালি তড়িৎ পরিবাহিতা অধিক বা এগুলো হচ্ছে ইউজুয়ালি সুপরিবাহী, সেগুলো হচ্ছে কপার, আয়রন, সিলভার, এগুলো হয়ে থাকে। তারপর আবার ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো একটু কম, অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম একটু কম, কিন্তু এই যে আমি এখানে দিলাম না কপার, তারপরে হচ্ছে তোমার আয়রন, সিলভার, এগুলো একটু বেশি দেখা যায়, যেগুলো এগুলোর তড়িৎ পরিবাহিতা একটু তুলনামূলক বেশি। আর অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম একটু কম, একটু হালকা কম, লেস, লিটল বিট
লিটল বিট, মানে এই তিনটার তুলনায়, বুঝছো? আবার এগুলোকে ভাগ করলে সব থেকে বেশি হচ্ছে কপার, আয়রন, এগুলো, তাই আমরা কপারের তারের তো ইউজ করি বিদ্যুৎ পরিবহনের জন্য। তাহলে এটা আনসার হচ্ছে কপার। পরের কোশ্চেনটা, সেমি কন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয় কোনটা? সেমি কন্ডাক্টর মানে কি? অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী। তো অর্ধ পরিবাহী হিসেবে ব্যবহৃত হয় কোনগুলা? সব থেকে কমন উদাহরণ হচ্ছে সিলিকন, জার্মানিয়াম, এই যে। আর এখানে কোনটা আছে দেখো, এই যে জার্মানিয়াম আছে, তাহলে এটা হচ্ছে আনসার। ওকে, পরের কোশ্চেনটা, কোনটি ইলেকট্রনীয় পরিবাহী, মানে কোনটার মধ্য দিয়ে ইলেকট্রনগুলা ছোটাছুটি করতে পারে, ইলেকট্রন পরিবহন করতে পারে, এটা কোনটা হবে? এখানে হচ্ছে যে কপার তার, কপার। ঠিক আছে, বাকিগুলো তো এগুলো দ্রবণ, এটাও যৌগ, এটা কাঁচ নল। কপার তার, এটা যেহেতু একটা তার, একটা ধাতু, ধাতুগুলোর মধ্য দিয়ে ইলেকট্রন কি সহজে পরিবহন করতে পারে। আর ইলেকট্রনীয় পরিবাহী মানে বুঝবা ধাতব পরিবাহী বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? ধাতব পরিবাহী বা ধাতুর পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী মানে কি বুঝবা? ধাতু পরিবাহী বা ধাতব পরিবাহী, মানে ধাতুকে ইন্ডিকেট করতেছে। ওই যে কপার, তারপর আয়রন, সিলভার ইত্যাদি। ঠিক আছে, এগুলো। পরের কোশ্চেনটাতে চাই, সুক্রোজের দ্রবণটি তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য, ইলেকট্রনিক পরিবাহী, অধাতব পরিবাহী। সুক্রোজ বা চিনি, ঠিক আছে, সুক্রোজ বা এটা কি? চিনি, C12H22O11। এটা আসলে কি? তড়িৎ অবিশ্লেষ্য। কি? তড়িৎ অবিশ্লেষ্য। এখানে আসলে তড়িৎটা বিশ্লেষণ করা যায় না। এরকম আরো কিছু দ্রবণ আছে তড়িৎ অবিশ্লেষ্য। কি কি দেখো? তড়িৎ অবিশ্লেষ্য আরো কিছু আছে, এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তড়িৎ অবিশ্লেষ্য, এই সুক্রোজ বাদেও বিশ্লেষ্য কি কি? আমরা একটু সরি, বিশ্লেষ্য লিখে ফেলছি, অবিশ্লেষ্য হবে এখানে, অবিশ্লেষ্য। এই যে কি কি, যেমন আমরা একটু লিখে দিচ্ছি আমি তোমাকে, জাস্ট মাথায় রেখো এগুলো, এগুলো থেকে বেশি কোশ্চেন আসে। যেমন হচ্ছে মাথায় রেখো, একটা তো লিখে দিলাম সুক্রোজ। সুক্রোজ বাদে হচ্ছে মনে রেখো বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানি, ওইটা তড়িৎ অবিশ্লেষ্য। তারপরে হচ্ছে তোমার বিশুদ্ধ পানি ছাড়া আছে ইথানল, CH3, CH2OH, ক্লোরোফর্ম আছে, CHCl3, এগুলো কি? তড়িৎ অবিশ্লেষ্য। মনে থাকবে? ওকে, পরের কোশ্চেনটাতে যাই, নিচের কোনটি বিদ্যুৎ সুপরিবাহী নয়? নয় বলছে কিন্তু এখানে, যে দেখো নয়, বিদ্যুৎ সুপরিবাহী নয়, তাহলে কোনটা হবে? এখানে দেখো, আমরা তো শুরুতে দেখছিলাম, বলে দিছিলাম যে কপার হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী, সিলভারও বিদ্যুৎ সুপরিবাহী, অ্যালুমিনিয়ামও বিদ্যুৎ সুপরিবাহী। তাহলে কার্বন কি বিদ্যুৎ সুপরিবাহী না? এটা হবে আমার আনসার। ওকে, পরের কোশ্চেন, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ পরিবাহিকতার কারণ কি? গলিত সোডিয়াম ক্লোরাইড মানে NaCl এর গলিত অবস্থায় আমরা কি পাই? আয়ন পাই না, Na+ এবং ক্লোরিন মাইনাস। এই আয়নগুলোর কারণেই তো এখানে কি হয়? বিদ্যুৎ পরিবহন করতে পারে। তাহলে এখানে কি হবে? এই যে মুক্ত আয়ন, এই গলিত সোডিয়াম ক্লোরাইডকে আমি ভাঙলে আয়ন পাচ্ছি, তো সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, এই আয়নগুলোর কারণে কি বিদ্যুৎ পরিবহনটা হচ্ছে, মুক্ত আয়ন। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এখানে কোনটা আছে দেখো, এখানে হচ্ছে তোমার তড়িৎ অবিশ্লেষ্য আছে, তড়িৎ বিশ্লেষ্য আছে। কিভাবে বুঝলাম? দেখো, যেমন দেখো বিশুদ্ধ পানি, এটা কি? তড়িৎ অবিশ্লেষ্য। এখানে কিন্তু বলে দিছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো তড়িৎ বিশ্লেষ্য বললে আমরা বললাম যেটা, যে তড়িৎ বিশ্লেষ্যকে আমরা দুইটা ভাগে ভাগ করি, দুর্বল, একটা হচ্ছে স্ট্রং। এখন এখানে তো বলে নাই কোনটি শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য। যদি বলতো তাহলে আমি শক্তিশালীটা খুঁজতাম, যদি দুর্বল বলতো তাহলে দুর্বলটা খুঁজতাম। এখানে আসলে এটাকে ভাগ করতে হবে কিভাবে, মানে যখন এই কোশ্চেনটা দেয়া আছে তখন এইভাবে চিন্তা করতে হবে যে বিশ্লেষ্য আসলে দুই প্রকার, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য আর একটা তড়িৎ অবিশ্লেষ্য। তো তড়িৎ বিশ্লেষ্যর ভিতরে তোমার শক্তিশালী এবং দুর্বল দুইটাই পড়তেছে, আর তড়িৎ অবিশ্লেষ্যর ভিতরে কি কি পড়তেছে যে বলে দিলাম, বিশুদ্ধ পানি, ইথানল, তারপরে হচ্ছে তোমার ক্লোরোফর্ম, তারপরে এইগুলোই বেসিক্যালি কি? তড়িৎ অবিশ্লেষ্য। তাহলে বিশুদ্ধ পানি, এটা কি বলতো? তড়িৎ অবিশ্লেষ্য। আমাকে বলছে বিশ্লেষ্য চাইতে, তাহলে এটা তো আনসার হবে না। সোডিয়াম ক্লোরাইড, দেখো এটা ধাতু, এস মানে কি? সলিড। ধাতু অবস্থায় সোডিয়াম ক্লোরাইডটা কখনো বিদ্যুৎ পরিবহন করতে পারে না, তাই সেটাও কি? তড়িৎ অবিশ্লেষ্য। এটা আনসার হবে না। এই যে কপার সালফেট, এটা হবে আমার আনসার। 100% HCl, এটা আমাদের আনসার হবে না। ওকে, তাহলে এই যে কপার সালফেট, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য? তাহলে এখানে কোনটা আনসার হবে বলো? এই যে সালফারিক অ্যাসিডের দ্রবণ। ঠিক আছে, বিশুদ্ধ পানি তো তড়িৎ অবিশ্লেষ্য, আর এটা তড়িৎ বিশ্লেষ্য কিন্তু দুর্বল। সুক্রোজ, এটাও তড়িৎ অবিশ্লেষ্য। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনটা, পরের কোশ্চেনটা কি? এক মোল ইলেকট্রনের মোট চার্জ কত? আচ্ছা, এক মোল ইলেকট্রনের মোট চার্জ কত হবে? এটা হচ্ছে ফিক্স মান, যেটা হচ্ছে 96500 কুলম্ব। এটা কিভাবে আসে দেখো, কিউ, কিউ বের করতে হবে, তাই তো? কিউ ইকুয়াল হচ্ছে, যদি তুমি ধরো NE, এন মানে ধরো এক মোল, এক মোল মানে কত বলো তো? এক মোল মানে 6.02 ইন্টু 10⁻23। আর এখানে হচ্ছে ইলেকট্রনের চার্জ, যেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻³
কি -19, তাহলে এটা হিসাব করলে ওই যে 96500 আসবে আর কি। ঠিক আছে, তাহলে আমার আনসার হচ্ছে এটা। এখন কথা হচ্ছে এরকম কিন্তু অপশনে আরেকটা দেয়া আছে, খেয়াল করছো? 1.6 × 10⁻19 ইন্টু 6.02 × 10⁻23, তাহলে এটাও আনসার হবে। তাহলে 2 এবং 4 দুইটাই হচ্ছে আমার এখানে আনসার। বুঝা গেছে? ওকে, তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ কত মুখস্থ রাখবা। 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে মোট 96500 কুলম্ব। ওকে, মানে হচ্ছে এটা 1 ফ্যারাডে বুঝায় আর কি, বুঝছো? বেসিক্যালি এটা কি বুঝায়? 1 ফ্যারাডে। ওকে, আচ্ছা। এরপরে 5 এম্পিয়ার বিদ্যুৎ 30 সেকেন্ড ধরে কোনো ইলেকট্রোডে প্রবাহিত করলে প্রবাহিত বিদ্যুতের চার্জ কত কুলম্ব হবে? আচ্ছা, তাহলে কত বিদ্যুতের কত চার্জ, মানে কিউ এর মান বের করতে বলছে, তাই না? এই যে কত চার্জ কত কুলম্ব, তাহলে কিউ বের করতে হবে। কি কি দেয়া আছে দেখো, আই দেয়া আছে। আই দেয়া আছে হচ্ছে 5 এম্পিয়ার, টাইম দেয়া আছে কতটুকু? 30 সেকেন্ড। তাহলে আমরা কোন সূত্র নিতে পারি? আমরা একটা সূত্র জানি, আই ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে সুতরাং কিউ ইকুয়াল টু কি হবে? আই টি। তাহলে এখানে আই এর মান হচ্ছে 5 আর এটা হচ্ছে টি 30 সেকেন্ড, তাহলে এটা কত আসবে? 150 কুলম্ব। এই যে মুখে মুখে করা যায়, এই যে 150। পরে কোশ্চেনটাতে যাই। কপার সালফেট দ্রবণে যদি আমি 1 ফ্যারাডে চার্জ দ্বারা কতটুকু কপার সঞ্চিত হবে এটা জানতে চাইছে। কতটুকু কপার, এই যে কতটুকু কপার, এই যে কপার বলছে না, তার মানে মাথায় রাখবা যে এখানে আমাকে কতটুকু যেহেতু বলছে ডাব্লিউ বের করতে হবে। এখানে কি বের করতে হবে? ডাব্লিউ। তাহলে কিভাবে বের করতে পারি দেখো তো, নর্মালি আগে চিন্তা করো, কপার সালফেটটাকে ভাঙলে আমরা কি পাই? কপার 2+ আর সালফেট 2-। আমাকে বেসিকলি বের করতে হবে এই যে কপার 2+টা থেকে, এই যে এটা থেকে আমি কতটুকু কপার, মানে এই যে এটা পাই। তাহলে দেখো তো, কপার 2+, দুইটা ইলেকট্রন, ঠিক আছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারের ধাতুতে রূপান্তর হবে না। তাহলে এখানে কয়টা ইলেকট্রনের আদান প্রদান হলো বলতো? দুইটা। এই যে কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে? দুইটা। 2। আচ্ছা, এখন এটা কিভাবে বের করবো তোমাকে দেখাই। আমরা একটা সূত্র মনে রাখবো, কিউ ইকুয়াল টু হচ্ছে এন ই, এই যে এফ, এফ মানে ফ্যারাডে, বুঝছো? এফ মানে কি? ফ্যারাডে। এখান থেকে আমাকে বের করতে হবে ডাব্লিউটা। কিভাবে বের করতে পারি দেখো, কিউ ইকুয়াল টু, এই যে এন ইকুয়াল টু লিখতে পারি ডাব্লিউ বাই এম, লিখতে পারি, হ্যাঁ পারি, ইন্টু ই ইন্টু এফ। আমাকে বের করতে হবে ডাব্লিউটা, তাই তো? আমাকে বের করতে হবে কি? ডাব্লিউটা। তাহলে ডাব্লিউ যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে দেখো, ডাব্লিউ যদি বের করতে চাই তাহলে যেটা করতে হবে যে এইখানে এমটাকে এস এর পাঠাও, তাহলে কিউ ইন্টু এম হবে। এই যে এমটাকে এস এর পাঠালাম, কিউ এম, আর ইএফটা নিচে চলে যাবে, এই যে ইএফ। এটা অনেকে উইকিক নিয়ম দিয়ে করে, আবার এটা সূত্র দিয়েও করা যায়। তাহলে এখানে কিউ দেখো চার্জ কতটুকু বলে দেওয়া আছে? 1 ফ্যারাডে, তাহলে এখানে লেখো 1 ফ্যারাডে, এই যে ইন্টু এম। কার বলছে এখানে? কার কথা বলছে? কপারের কথা না? কপারের এম আণবিক ভর কত? 63.5 লেখো, এই যে। আর ই, ই মানে হচ্ছে ইলেকট্রন, কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে এখানে? কয়টা? 2টা ইলেকট্রন গ্রহণ হয়েছে, তাহলে লেখো 2। আর এফ মানে এফই হবে, তাহলে ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ। তাহলে আমরা এখানে চলো বের করি, এটা কাটাকাটি করলে কত আসে? এই যে দেখো, ফ্যারাডে, এই যে 1 ফ্যারাডে, ফ্যারাডে কাটা, আর 2 দিয়ে যদি 63.5 কে ভাগ করি তাহলে দেখি কত আসে। 63.5 ভাগ 2, এটা আসে 31.75। মানে ডাব্লিউর মান আসবে 31.75 গ্রাম। এই যে 31.75। এটা অনেকে উইকলি নিয়ম দিয়ে করে, আমি জানি, কিন্তু আমি বলতে চাচ্ছি সূত্র দিয়ে তুমি সহজে করতে পারবে এটা। ঠিক আছে, জাস্ট এই সূত্রটা মাথায় রাখতে হবে, কিউ ইকুয়াল টু এনইএফ। এই যে এই সূত্রটা আমরা যদি মাথায় রাখতে পারি তাহলে আমাদের ম্যাথটা হয়ে গেল। কিউ ইকুয়াল টু এনইএফ, এটা দিয়ে আমরা হচ্ছে ইজিলি বের করতে পারি ডাব্লিউর মানটা কত। এই এনটা মানে কি? ডাব্লিউ বাই এম হইতে পারে। এনটা তো মৌলের সূত্র, ডাব্লিউ বাই এম হইতে পারে। অথবা তোমার যদি এন বাই এন এ নিতে হয় তাও হইতে পারে। এন মানে হচ্ছে অনুসংখ্যা বা পরমাণু সংখ্যা, এন এ মানে অ্যাভোগাড্রো নাম্বার, রাইট? ওইটা দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমরা ইজিলি বের করতে পারলাম যে ডাব্লিউর মানটা কত আসে। সবগুলো ম্যাথে আমরা এই সূত্র দিয়ে করব, তাহলে ইজি হবে আর কি। তো তুমি চাইলে উইকিং নিয়ম দিয়ে করতে পারো, ইটস আপ টু ইউ, কোনো সমস্যা নাই। কিন্তু নর্মালি সূত্র দিয়ে করলে তোমার ম্যাথটা ভুল হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে, আচ্ছা। পরের কোশ্চেনটা দেখি আমরা। 2 ফ্যারাডে তড়িৎ প্রবাহে কত গ্রাম ফেরাস আয়ন চার্জ মুক্ত হয়? এখানে কি বলছে? ফেরাস আয়নের কথা। এই যে ফেরাস আয়ন মানে Fe2+, Fe2+ এর কথা বলছে। আচ্ছা, তাইলে আমরা এটা কিভাবে বের করতে পারি দেখো, 2 ফ্যারাডে তড়িৎ প্রবাহে কত গ্রাম, মানে ওই যে ডাব্লিউটা বের করতে হবে, ডাব্লিউ। তাহলে আগের মতো করে সূত্রটা আমি সাজাবো আবার, কিউ ইকুয়াল টু হচ্ছে এন ই এফ। তাহলে এখানে কিউ কিউই থাকবে, এন হবে ডাব্লিউ বাই এম, আর এখানে ই আর এখানে এফ। তাহলে এখানে তোমার হচ্ছে ডাব্লিউটা যদি বের করি তাহলে কিউ এম, আর ই এফটা নিচে চলে যাবে, এই যে, আর এই যে ডাব্লিউ। কিউ চার্জ, এটা কত ফ্যারাডে দেয়া আছে? 2 ফ্যারাডে, তাহলে 2F লেখো। আর এম, এমটা কি? আণবিক ভর। কার জন্য? আয়রনের জন্য। আয়রনের কত বলো? আয়রন হচ্ছে 55.85,
ডিভাইডেড বাই ই, ই কত হবে 2 হবে, কারণ এখানে Fe2+ আছে, 2+, দুইটা ইলেকট্রনের এখানে আদান প্রদান হয়েছে। আর এইখানে এফটা কত হবে, এফ তো Fe, তাহলে দেখো ডাব্লিউটা কত আসে, এখানে এফ এফ কাটা আর এখানে 2 2 কাটা, তাহলে 55.85 আসবে, 55.85 গ্রাম ডাব্লিউ। দেখো এটা কোথায় আছে, এই যে 55.85 তো নয়, 56 আছে, এটা হবে আমার আনসার। বুঝা গেছে? ওকে, পরের কোশ্চেনটাতে যাই। 1 মোল ফেরিক অক্সাইড হতে 1 মোল লোহা পেতে কত পরিমাণ তড়িৎ প্রয়োজন? কত পরিমাণ কি বলছে, তড়িৎ, এই যে মানে কিউ এর মানটা বের করতে হবে, তড়িৎ মানে হচ্ছে এখানে কিউ, চার্জটা বের করতে হবে। আচ্ছা, তাহলে কিভাবে বের করতে পারি, দেখো আগে এটাকে ভাঙো, ফেরিক অক্সাইডটাকে আমরা যদি ভাঙি, এই যে এটাকে যদি ভাঙি আমরা কি পাবো, এখানে Fe3+, কয়টা, 2টা, আর কি পাচ্ছে 3O2 মাইনাস, এই যে ওকে, এখানে Fe3+ চার্জ আছে, ঠিক আছে, Fe3+। বলছে না ফেরিক অক্সাইড থেকে লোহা, মানে এই Fe3+ থেকে লোহা যদি পেতে চাও, Fe3+ থেকে লোহা পেতে গেলে কি করতে হবে, 3টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, গ্রহণ করলেই তো Fe পাবা, রাইট? Fe3+ থেকে যদি লোহা পেতে চাও তাহলে 3টা ইলেকট্রন কি করতে হবে, গ্রহণ করতে হবে, তাহলে তুমি লোহা পাবা। তাহলে এখানে ইলেকট্রনের আদান প্রদান কয়টা হইলো বলো, 3টা, এই যে 3, মানে আমার ই এর মান 3, ই এর মানটা কত, 3। আর আরেকটা কথা বলি, এখানে যে সূত্রটা আমি লিখলাম না, তোমাকে হচ্ছে এখানে যে আমি সূত্রটা লেখাই দিছি, ওই সূত্রতে মাঝে মাঝে অনেকে কি করে জানো, ই এর জায়গায় এনটাও বসায়, কোনো প্যারা নেই, মানে এই যে এখানে যে আমরা সূত্রটা বসাই, কিউ ইকুয়াল টু এন ই এফ, এই ইটাকে মাঝে মাঝে অনেকে এনও লেখে, এন মানে হচ্ছে কতগুলো ইলেকট্রন আন্তঃপ্রদান হলো, কোনো সমস্যা নেই। আমি আসলে এনটা কেন লিখি নেই বলতে পারবা, কারণ হচ্ছে এখানে একটা এন, ই এর জায়গায় আরেকটা এন, তো দুইটা সংঘর্ষ হয়ে যেত, এর কারণে আমি লিখি নেই। এই ইটা মানে আমি বুঝাচ্ছি কতগুলো ইলেকট্রন আদান প্রদান হইলো, ঠিক আছে, কত ইলেকট্রন গ্রহণ বা ছাড়া হইলো, এটা বুঝাইছে। যেহেতু এখানে আয়নটা ধাতুতে কনভার্ট হচ্ছে, যে আয়নটা ধাতুতে কনভার্ট হচ্ছে, তাহলে এখানে ইলেকট্রন গ্রহণই করতে হবে, ঠিক আছে, এই যে কয়টা, 3টা, তাই ই এর মান 3। ওকে, আচ্ছা এখন আমাদের সূত্রতে যাই। তাহলে আমরা সূত্র জানি কিউ ইকুয়াল টু কি, এন ই এফ, রাইট? এটা তো আমাদের সূত্র। এখানে কয় মোলের জন্য বলছে বলতো, 1 মোল, তাই না? 1 মোল ফেরিক অক্সাইড থেকে তোমার 1 মোল লোহা পেতে কত পরিমাণ তড়িৎ প্রয়োজন, কয় মোলের কথা বলছে, 1 মোল লোহা, কয় মোল, 1 মোল। তাহলে এখানে এন এর মান হবে 1, ইলেকট্রন কয়টা আদান প্রদান হয়েছে, 3টা, আর এফ তো নাই, এফ তো এফই, তাহলে এখানে কি আনসার হবে বলতো, 3F। কি হলো এখানে বলতো, 3F, ঠিক আছে, এখানে আনসারটা হচ্ছে 3F, এই যে আনসারটা কত হলো, 3F। ওকে, তাহলে আমরা দেখে ফেললাম শুরুতে যে ফেরিক অক্সাইড থেকে আমাকে আয়রন পেতে হবে, আগে ফেরিক অক্সাইড থেকে ভেঙে আমরা লিখলাম 2Fe3+ আর 3O2 মাইনাস। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আয়রন যদি পেতে চাই, মানে লোহাটা যদি পেতে চাই, তাহলে আয়নটা নিতে হবে, আয়নটা কি, Fe3+, এই যে Fe3+, 3টা ইলেকট্রন গ্রহণ কইরা Fe তে কনভার্ট হয়, তাহলে এখানে 3টা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, তাই ই হচ্ছে 3, তাহলে আমরা ই এর মান 3 লিখছি। আর এন এর মানটা কয় মোলের লোহার কথা বলছে, 1 মোল, তাই এখানে 1 হবে এন এর মান, আর এফ তো এফই, তাহলে এখানে আনসার হলো 3F। ওকে, পরবর্তী কোশ্চেনটাতে যাই। 0.5 ফ্যারাডে ইকুয়াল টু কত কুলম, এটা আমাকে জানতে চাইছে। আচ্ছা দেখো 0.5 ফ্যারাডে, তো আমরা জানি 1 ফ্যারাডে কত, 96500 কুলম, এই যে তাহলে 0.5 ফ্যারাডে মানে হচ্ছে অর্ধেক, রাইট? এটা কি হবে, অর্ধেক। তাহলে 96,500 এর অর্ধেক কত বলতো, অর্ধেক হচ্ছে 48,250 কুলম, এই যে রাইট, তাহলে এটা হবে আমাদের আনসার, এই যে 48,250 কুলম। পরের কোশ্চেনটাতে যাই। লেড সালফেট দ্রবণে যদি 5 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করি, তাহলে তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত লেডের পরিমাণ কত, লেডের পরিমাণ হবে কত? আচ্ছা লেডের পরিমাণ মানে এখানে ডাব্লিউ চাইছে, তাই না? এই যে অপশনগুলো দেখে বোঝা যাচ্ছে যে গ্রাম। তাহলে দেখো প্রথমত আগে দেখো লেড সালফেট থেকে আমরা কি পাই, Pb2+ আর SO4 2-, তাই তো? আর আমাকে পরবর্তীতে এই লেড 2+টাকে কনভার্ট করতে হবে কিসে, লেডে, তার মানে সে 2টা ইলেকট্রন গ্রহণ করে লেডে কনভার্ট হবে। তো এখানে ইলেকট্রন আদান প্রদান কয়টা হলো, 2টা, মানে ই এর মান হচ্ছে 2, ঠিক আছে। আচ্ছা এখন সূত্রে যাই, কি ইকুয়াল টু আমরা জানি NeF, তাহলে আমার আবার ডাব্লিউ বের করতে হবে, তাহলে কিউ ইকুয়াল টু W/M ইন্টু ই ইন্টু এফ। তাহলে ডাব্লিউ যদি বের করি তাহলে এখানে হবে কিউ, এমটা উপরে চলে যাবে আর নিচে হচ্ছে ইএফ, এই যে তাহলে এখানে কিউটা হচ্ছে চার্জ, কত ফ্যারাডে দেওয়া আছে, 5 ফ্যারাডে, তাহলে লেখো 5F। এমটা হচ্ছে আণবিক ভর, লেডের কত দেওয়া আছে দেখো 106.4, 106.4 ডিভাইডেড বাই ই, কতগুলো ইলেকট্রন আদান প্রদান হয়েছে, 2টা, আর ইন্টু এফ ইকুয়াল টু ডাব্লিউ, যেটা ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে যে এফ এফ কাটা, তাহলে এখানে 5 ইন্টু 106.4, 5 ইন্টু 106.4 ভাগ ভাগ 2, তাহলে এটা আসে 266 গ্রাম, এই যে
তাহলে এটা হচ্ছে আমার আনসার। ওকে, পরের কোশ্চেনটাতে যাই। ক্যাথোডে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন? ক্যাথোডে কি দরকার? 1 মোল হাইড্রোজেন গ্যাস, এটা হইতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন, মানে এই যে এফ দেয়া আছে, মানে আমার কিউ বের করতে হবে সহজ কথা। তাহলে আমরা জানি কিউ ইকুয়াল টু হচ্ছে এন ই এফ। তাহলে আমার এন কয় মোলের কথা বলছে? 1 মোল, তাহলে 1 হবে। ই, ইলেকট্রন কয়টা আদান প্রদান হয়েছে? দেখো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে যাচ্ছে, কিভাবে উৎপন্ন হতে পারে দেখো, একটু চিন্তা করবা। দুইটা হাইড্রোজেন আছে কিন্তু এখানে, হাইড্রোজেন গ্যাস মানে তো দুইটা হাইড্রোজেন। তাহলে এখানে প্রথমত এইচ প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করিয়া হাইড্রোজেন হবে, তাহলে দুইটা এইচ প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করিয়া হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, রাইট? তাহলে কয়টা ইলেকট্রন আদান প্রদান হলো? দুইটা, তাহলে ই হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে ই 2 আর এফ হচ্ছে, এফ এর মান তো বসায় নাই, তাহলে এফ হবে, তাহলে এখানে হবে 2f। এই যে, তাহলে এই যে 2f হচ্ছে আনসার। ডান, ঠিক আছে। পরের কোশ্চেনটা, অ্যালুমিনিয়াম 3+ থেকে 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম, এই বিক্রিয়া 9 গ্রাম অ্যালুমিনিয়াম উৎপাদনে প্রয়োজনীয় বিদ্যুতের পরিমাণ কত? বিদ্যুতের পরিমাণ, বিদ্যুৎ মানে চার্জ, কিউ। আচ্ছা, কিউ কিউ ইকুয়াল টু আমরা জানি এনইএফ, আনডাউটেডলি। এটা আসলে কিউ ইকুয়াল টু এনইএফ যে আমরা সূত্রটা দেখলাম, এই সূত্রটাতে বেশিরভাগ ম্যাথগুলা ইজিলি করা যায়। এন কত এখানে দেখো, এনটা তো মোল দেয়া নাই, তাহলে এনটাকে আমি লিখবো W/m, কারণ ডাব্লিউ দেয়া আছে যে 9 গ্রাম, এটা কিসের মান? ডাব্লিউর মান। ই, কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে? 3টা, তাহলে 3 হবে। আর এফ তো এফ এর মান বসায় নেই, তাহলে এফই লিখবা। তাহলে এখানে ডাব্লিউ হচ্ছে কত? 9, এম আণবিক ভর কত অ্যালুমিনিয়ামের? 27, ইন্টু 3 ইন্টু এফ। দেখো 3 নং 27 আর এই 27 কাটাকাটি করলে 1 হবে, তাহলে 1 ফ্যারাডে। ঠিক আছে, যে 3 নং 27 নিচেও 27, 27 কাটাকাটি 1 ফ্যারাডে। পরের কোশ্চেনটাতে যাই। সিলভার নাইট্রেট দ্রবণে 0.1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম? ডাব্লিউ চাইছে, কত গ্রাম সিলভার জমা হবে। আচ্ছা, আগে আমরা যৌগটা দ্রবণটা নিব, দ্রবণটা সিলভার নাইট্রেট না, AgNO3, এটাকে আমরা যদি ভাঙি তাহলে কি পাবো ভাইয়া? Ag প্লাস এবং NO3 মাইনাস। এখন বেসিকটা বুঝে, Ag প্লাস থেকে আমাকে সিলভারে কনভার্ট করতে হবে, তাহলে কয়টা ইলেকট্রন আদান প্রদান হবে? Ag প্লাসটা একটা ইলেকট্রন গ্রহণ করেই তো Ag তে কনভার্ট হবে, তাহলে এখানে কয়টা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে? একটা। এই একই কি ই এর মান, তাহলে আমরা ওই যে কিউ ইকুয়াল টু আবার এনইএফ সূত্রটা যাব, রাইট? এই সূত্র বের করতে হবে ডাব্লিউ, তাহলে আবার কিউ ইকুয়াল টু W/m ই এফ, তাহলে এখানে কিউ এম ডিভাইডেড বাই ই এফ হবে, আর এখানে ডাব্লিউ। তাহলে এখানে মানটা বসাই আমরা, এখানে মানটা বসাই, এই যে কিউ এর মান কত? 0.1 ফ্যারাডে, তাহলে বসাই 0.1 ইন্টু এম এর মান কত? আণবিক ভর সিলভার, সিলভারটা দেয়া আছে এখানে? নাই, সিলভারটা দেয়া নাই, তার মানে কি মুখস্থ রাখা লাগবে। সিলভারের পারমাণবিক ভরটা মুখস্থ রাখবে 107.89, ঠিক আছে, মনে রাখবা। ডিভাইডেড বাই ই, কয়টা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে? একটা। আর এফ কি? এফই লিখবা, এই যে এখানে 0.1 এফ হবে, এই যে দেয়া ছিল কিন্তু 0.1 ফ্যারাডে, এই যে। এন্ড পরবর্তীতে ওই এফ এফ কাটবা, এই একটা এফ এই একটা এফ কাটা, এরপরে এটার সাথে এটা ক্যালকুলেশন করো, ডাব্লিউটা পেয়ে যাবা। এই যে এটার সাথে এটা গুণ করলে কত আসবে? নিচের ওয়ানে তো দাম নেই, তাহলে 0.1 এর সাথে 107.89 গুণ হইলে 10.789 হবে, ঠিক আছে, মানে একটা দশমিক ভিতর চলে আসবে, তাহলে 10.78 গ্রাম ডাব্লিউ। কোথায় আসো তুমি? 10.789, এই যে 10.8, ক্লোজ। 10.789, 10.8, এটা আনসার। পরের কোশ্চেনটা, 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড হতে 1 মোল অ্যালুমিনিয়াম পেতে হলে কত পরিমাণ তড়িৎ প্রয়োজন, মানে কিউ চাইছে, কত পরিমাণ তড়িৎ, মানে কি বের করতে হবে? কিউ। ওকে, তাহলে ভাইয়া অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম, আগে এটারে ভাঙো, অ্যালুমিনিয়াম অক্সাইড এটা ভাঙলে আমি কি পাবো? 2 অ্যালুমিনিয়াম 3+, আর হচ্ছে 3O2 মাইনাস, এই যে, রাইট? এটা পাবো। আচ্ছা, এখন অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম পেতে বলছে না, তাহলে এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডের ভিতরে আছে অ্যালুমিনিয়াম 3+, এ 3টা ইলেকট্রন গ্রহণ করিয়া হয়ে যাবে কি? অ্যালুমিনিয়াম ধাতু। এটাই তো পেতে হবে, এই যে অ্যালুমিনিয়াম ধাতু, এই যে অ্যালুমিনিয়াম ধাতু। কয়টা ইলেকট্রন আদান প্রদান হলো? 3টা, তাহলে এটা ই এর মান, রাইট? আচ্ছা, তাহলে আমাকে এখন চলো বের করি কিউ। কিউ ইকুয়াল টু আমরা জানি NeF, কত মোল বলছে? এই যে অ্যালুমিনিয়ামটা 1 মোল, এই যে দেখো 1, তাহলে এখানে লিখবা 1। কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে? 3টা, আর এখানে এফ এর মান বসেছে না, তাহলে এইভাবে থাকবে, তাহলে এটা আসবে 3F, এই যে 3F, এটা আনসার। অলরাইট, পরের কোশ্চেন, 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে কোন ধাতুর আয়নটি ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত হবে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 1 ফ্যারাডে যদি আমি বিদ্যুৎ চালনা করি তাহলে কোন ধাতুর আয়নটি ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত হবে? অধিক পরিমাণ মানে হচ্ছে ডাব্লিউর মান বের করতে বলছে, ডাব্লিউ।
ওকে, তাহলে এটা কেমনে বের করতে পারি তোমাকে ঠান্ডা মাথায় আমি বুঝিয়ে দিচ্ছি, জাস্ট এদিকে একটু ফোকাসড হও। দেখ, আমি আমি তো এখানে চাইলে বের করতে পারি, বুঝছো, বের করতে পারি, এটার জন্য বের করতে পারি, এটার জন্য বের করতে পারি, এটা এটা, কিন্তু সবগুলো বের করতে হয় তবে একটু সময় লাগবে, বুঝছো, সবগুলো বের করতে হয়তো বা কি একটু সময় লাগবে, এটার জন্য একটু সময় লাগবে, এটার জন্য, এটার জন্য, এটার জন্য। তো কি করতে পারে অল্টারনেটিভ হিসেবে? অল্টারনেটিভ হিসেবে যেটা করতে পারি তোমাকে দেখাই দিচ্ছি, যে জিনিসটা তুমি একটু মাথায় রাখবে। আমরা তো এই সূত্রটা পড়ছি, কিউ ইকুয়াল টু এন এফ, তাই তো? আচ্ছা, এখন তুমি একটু দেখো, এন ইকুয়াল টু কি ডাব্লিউ বাই এম, আর এখানে ই আর এখানে এফ। এরপরে তুমি ডাব্লিউটাকে রাখো, ওগুলো সব সেরে পাঠাও, তাহলে কিউ আর এমটা উপরে, এখানে ই এফ গেল। এই ডাব্লিউটা কার বেশি সেটা জানতে চাইছে, ওর 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 নাকি ওর? আচ্ছা দেখো, এটা বের করে শিখাচ্ছে তোমাকে। তুমি একটু এখানে চিন্তা করবা, তুমি এখানে একটু চিন্তা করবা কোন মানগুলো এখানে ধ্রুব, কোন মানগুলো এখানে ধ্রুব। দেখো, কিউটা 1 ফ্যারাডে বিদ্যুৎ, মানে সবার জন্য 1 ফ্যারাডে, ওর 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 সবার জন্য। এখানেও ফ্যারাডে, তার মানে এখানে 1 ফ্যারাডে, এখানে 1 ফ্যারাডে বসালে দুইটা কাটাকাটি যায় না? এটাও কাটাকাটি যায়, এটাও কাটাকাটি যায়, রাইট? তাহলে এখানে আসতেছে কি, থাকতেছে কি, এম এবং ই, রাইট? এই যে এম এবং ই। তো তুমি এখানে চিন্তা করবা এম আর ই এটা কি চেঞ্জ হচ্ছে নাকি তোমার হচ্ছে এটার মানগুলো ফিক্স। দেখো এখানে কিন্তু মানগুলো চেঞ্জ, এক একটার জন্য একটা, পটাশিয়ামের জন্য একটা, জিঙ্কের জন্য একটা, ক্যালসিয়ামের জন্য একটা, অ্যালুমিনিয়ামের জন্য একটা। এর জন্য তুমি ইন্ডিভিজুয়ালি বের করে রাখো, এটাই বেটার হবে। দেখো ইন্ডিভিজুয়াল আমরা বের করাটা একটু দেখাই দিচ্ছি, খুব সিম্পল। প্রথমে পটাশিয়ামের জন্য বের করি, তার পটাশিয়ামের জন্য যদি বের করি ডাব্লিউ ইকুয়াল টু এম, এম কি তার আণবিক ভর, আণবিক ভর কত, 39। কয়টা ইলেকট্রন আদান প্রদান হয় পটাশিয়ামের জন্য? একটা হবে, কারণ পটাশিয়াম প্লাসটা যদি এখানে লিখি, পটাশিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করিয়া পটাশিয়ামে কনভার্ট হবে, তাই না? তাহলে এখানে আসতেছে পটাশিয়ামের জন্য 39। এরপরে জিঙ্কেরটা বের করো, জিঙ্কেরটা ডাব্লিউ ইকুয়াল টু উপরে কত থাকবে, 65.8। ঠিক আছে, জিঙ্কের 65.8, এটা একটু মুখস্থ রেখো, পারমাণবিক ভর। আর জিঙ্কের কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়? দুইটা। এই যে দেখো, জিঙ্ক 2 প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করিয়া জিঙ্কে কনভার্ট হয়। আচ্ছা, তাহলে এখানে কত আসে দেখি, 65.8 ভাগ 2, এটা আসে 32.9। ওকে, এরপরে আসো ক্যালসিয়ামেরটা। ক্যালসিয়ামেরটা দেখো, ডাব্লিউ ইকুয়াল টু, ক্যালসিয়াম হচ্ছে কত, 40, আর নিচে কত, 2, তাহলে কত আসবে, 20। 2 কেন হইলো বলো তো, 2 কেন হইলো? কারণ ক্যালসিয়ামের জন্য এই যে ক্যালসিয়াম 2 প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে ক্যালসিয়াম ধাতুতে কনভার্ট হয়, এই যে ক্যাথোডে ক্যাথোডে থাকে। এরপরে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের জন্য ডাব্লিউ কত হবে দেখো, অ্যালুমিনিয়ামের জন্য পারমাণবিক ভর তো 27, আর নিচে ই কত হবে, যে ই এর মানটা অ্যালুমিনিয়ামের জন্য 3 হবে, তাহলে কত আসে, 9। তাহলে এটা কিভাবে, অ্যালুমিনিয়াম 3 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাসটা 3টা ইলেকট্রন গ্রহণ করিয়া অ্যালুমিনিয়াম ধাতুতে কনভার্ট হয়, তাহলে 3টা ইলেকট্রন আদান প্রদান হয়, এই যে। তাহলে সব থেকে বেশি, এটা 20 হবে, সব থেকে বেশি আমি ডাব্লিউ কোথায় পাচ্ছি বলো তো, সব থেকে বেশি ডাব্লিউটা কোথায় পাচ্ছি, এই যে পটাশিয়ামের ক্ষেত্রে, এই যে ডাব্লিউটা এখানে পাচ্ছি। তাহলে আমার আনসার হচ্ছে এইটা, আনসার হচ্ছে এইটা, বুঝা গেছে? ডাব্লিউটা হচ্ছে আমার, ডাব্লিউটা সব থেকে বেশি হচ্ছে পটাশিয়াম, তাহলে আনসার কি হবে, পটাশিয়াম। বুঝা গেছে? তাহলে তুমি এখানে হয়তো বা দেখছো মেইন সূত্র থেকে আমার এখানে ফিক্সড হচ্ছে কিউ এবং এফটা, এফ তো এফ, কিউটা 1 ফ্যারাডে, তাহলে বাকি থাকে এম এবং ই, এগুলো চেঞ্জ হচ্ছে, পটাশিয়ামের জন্য চেঞ্জ হচ্ছে, জিঙ্কের জন্য চেঞ্জ, ক্যালসিয়ামের জন্য চেঞ্জ, অ্যালুমিনিয়ামের জন্য চেঞ্জ। তো চেঞ্জগুলো বসায় তুমি দেখবা কোথায় ডাব্লিউর মানটা বেশি পাচ্ছ, আর এখানে বলছো অধিক পরিমাণে কোথায় সঞ্চিত হবে, মানে জমা হবে। তাহলে পটাশিয়ামেরটাই সব থেকে বেশি জমা হচ্ছে 39 গ্রাম, বাকিগুলো কম, জিঙ্কের 32.9, ক্যালসিয়ামেরটা 20, অ্যালুমিনিয়ামটা 9। ওকে, আচ্ছা পরের কোশ্চেনটাতে যাই। কোনটির তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সবচেয়ে বেশি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটাকে আমরা প্রকাশ করি জেড দ্বারা। জেড এর সূত্রটা হচ্ছে জেড ইকুয়াল টু এম বাই ইএফ। তাহলে আমাকে এখানে দেখতে হবে কোনটার জেড এর মানটা কি বেশি, ঠিক আছে, এটা আমাকে দেখতে হবে। তো যেমন দেখো, আমরা যদি কপারের ক্ষেত্রে দেখি, কপারে হচ্ছে জেড ইকুয়াল টু হবে এম 63.5 ডিভাইডেড বাই, তোমার হচ্ছে কপারের জন্য কত হবে, ইটা 2, কারণ কপার 2 প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করিয়া কপারে কনভার্ট হয়, আদান প্রদান হচ্ছে কয়টা, দুইটা, মানে দুইটা ইলেকট্রন গ্রহণ করতেছে। আর এফ এর মান কি, ফ্যারাডে 96500। আচ্ছা, এরপরে এটা সিলভারেরটা আমরা দেখব। সিলভারের জন্য জেড ইকুয়াল টু, তোমার উপরে হচ্ছে কত, সিলভারের আণবিক ভর 107.89। সিলভারের জন্য আদান প্রদান কয়টা হয়, একটাই, যে সিলভার হচ্ছে এই যে প্লাস থাকে, সে একটা ইলেকট্রন গ্রহণ করিয়া এজিতে কনভার্ট হয়।
আর ইন্টু 96500। এরপরে জিঙ্কেরটা হিসাব করব। জেড ইকুয়াল টু জিঙ্ক হচ্ছে এখানে 65.8, জিঙ্কের ইলেকট্রন আদান প্রদান হয় 2টা, আর এখানে 96500। এরপরে হচ্ছে আয়রনেরটা, এটাও আমি একটু দেখাই দিই। জিঙ্ক 2+ থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্কে কনভার্ট হয় ক্যাথোডে। এই যে আয়রনেরটা হচ্ছে এই যে জেড ইকুয়াল টু 55.85, আয়রনের পারমাণবিক ভর নিচে হচ্ছে 2 ইন্টু 96500। এই যে এটা আমি দেখাই দিই, Fe3+, সরি Fe2+, 2টা ইলেকট্রন গ্রহণ করে Fe তে কনভার্ট হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এখানে দেখতে হবে কোনটা রাসায়নিক তুল্যাঙ্ক বেশি, মানে জেড এর মান কোথায় বেশি দেখতে হবে। তাহলে আমরা যদি প্রতিটা হিসাব করি তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা পেয়ে যাই। তো নর্মালি তুমি একটা জিনিস হয়তো দেখছো 96500 সব জায়গায় কমন, এখানেও কমন, এখানেও কমন, এখানেও কমন, এই জায়গাটাতেও কমন, রাইট? আচ্ছা, তো তুমি চাইলে 96500টা কে সহ হিসাব করতে পারো, রাইট? কারণ সহ হিসাব করলে তোমার ব্যাপারটা একটু হয়তো বা টাইম লাগবে, কিন্তু তোমার অ্যাকুরেসিটা পারফেক্ট আসবে। তাহলে আমি 96500টা নিয়ে করি, তাহলে এখানে ধরো 63.5, নিচে হচ্ছে 2 ইন্টু 96500, তাহলে এখানে আনসার আসবে 3.29 ইন্টু 10^-4, এই যে এটা। ঠিক আছে, তাহলে গ্রাম পার কুলম। এটা কত আসে দেখি। তোমাকে আগে এটা দিয়ে আমি হিসাব করাচ্ছি 96500, এরপর তোমাকে টেকনিকটা বলে দিচ্ছি যে 96500 ছাড়াও আমরা করতে পারতাম। আচ্ছা, পরটা দেখি 107.89, কারণ আগে তোমাকে শর্টকাট শেখাবো না, আগে তোমাকে বেসিকটা দেখাই দিব। তাহলে এখানে আসে 1.11 ইন্টু 10^-3 গ্রাম পার কুলম। এরপর এটাতে আসি আমরা 65.8 ডিভাইডেড বাই 2 ইন্টু 96500, এটা আসে হচ্ছে 3.4 ইন্টু 10^-4 গ্রাম পার কুলম। এটা কত আসে আমরা দেখি। উপরে হচ্ছে 55.85, নিচে হচ্ছে 2 ইন্টু 96500, এটা হচ্ছে 2.89 ইন্টু 10^-4 গ্রাম পার কুলম। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে সব থেকে বেশি কোনটা আসে, এই যে এটা সিলভারেরটা, তাহলে এটা হবে আমার আনসার, এটা হবে আমার আনসার। বুঝা গেছে? এটা হচ্ছে আমার আনসার। এখন তোমাকে আমি বলি ব্যাপারটা, যে দেখো তুমি এখানে বুঝবা কিভাবে যে হচ্ছে তোমার মানে 96500 ছাড়া হিসাবটা কিভাবে সহজে আমরা করতে পারতাম। দেখো, তুমি 96500টা বাদ দিতা, এটা বাদ, এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম, এখানে সেম, এটা বাদ। তুমি চিন্তা করতে এটাকে নিয়ে, এই যে জেড, তারপরে হচ্ছে সমানুপাতিক এম বাই ই, এই যে এইভাবে। তো তোমার এম বাই ই এর মানটা, এই যে এফটাকে তো বাদ দিয়ে দিছে, 1/f এর মান বাদ, এম বাই ই এর মানটা যার বেশি তারই রাসায়নিক তুল্যাঙ্ক বেশি। এম বাই ই এর মান যার বেশি তারই কি রাসায়নিক তুল্যাঙ্ক বেশি। এখন দেখো এম বাই ই এর মান কার বেশি, 63.5/2 এটার, নাকি 107.89/1 এটার, নাকি 65.8/2 এটার, নাকি 55.85/2 এটা, কোনটা বলতো? ডেফিনেটলি এটা, যে 107.89 কে 1 দ্বারা ভাগ করলে এটাই আসে। তো এটার মান যেহেতু বেশি, তার মানে এটা রাসায়নিক তুল্যাঙ্ক বেশি হবে। বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারতাম যে আমার হচ্ছে এফটাকে আমি হিসাবই করতে চাচ্ছি না, তাহলে আমি জেড সমানুপাতিক এম বাই ই ধরবো। যার জেড এর মান বেশি তারই হবে যার এম বাই ই, এই পুরা ভ্যালুটার মান কি বেশি, রাইট? এই পুরা ভ্যালুটার মান বেশি একমাত্র এই যে এটার 107.89 ডিভাইডেড বাই 1, এই যে এটা। ঠিক আছে, বাকিগুলোর তুলনায়, তাই এটার রাসায়নিক তুল্যাঙ্ক বেশি। ঠিক আছে, আগে তোমাকে সূত্র দিয়ে করে এরপরে দেখাইলাম, এরপরে হচ্ছে তোমাকে শর্টকাটটা দেখাই দিলাম। বুঝতে পারছো? এফটা এখানে লাগে না। আচ্ছা, পরের কোশ্চেনটা, জিঙ্কের রাসায়নিক তুল্যাঙ্ক কত? আচ্ছা, জিঙ্কের রাসায়নিক তুল্যাঙ্ক আমরা একটু আগে বের করছি, এই যে এখানে কত, এই যে 3.29 ইন্টু 10^-4, তাহলে এখানে আনসার আসবে 3. এই যে এটা আর কি কাছাকাছি এটাই আছে, 3.38 ইন্টু 10^-4। ঠিক আছে, এটাই কাছাকাছি, তাহলে এটা আনসার হবে। ওকে, এটা হচ্ছে আমার আনসার হবে। সিলভারের রাসায়নিক তুল্যাঙ্ক, আচ্ছা এটা আমরা বের করছি মাত্র। সিলভার রাসায়নিক তুল্যাঙ্ক কত আমরা একটু দেখি। এই যে 1.118 ইন্টু 10^-3, 1.118, 1.118, এই যে 1.118 ইন্টু 10^-3 গ্রাম পার কুলম, এটা হচ্ছে আনসার। পরের কোশ্চেনটা হচ্ছে, গলিত অ্যালুমিনিয়ার মধ্য দিয়ে 30 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 90 মিনিট যাবত প্রবাহিত করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে। অ্যালুমিনিয়াটা আসলে কাকে বুঝাইছে? অ্যালুমিনিয়াটা বুঝাইছে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা সংকেত। অ্যালুমিনিয়াম অক্সাইডের নাম হচ্ছে অ্যালুমিনিয়া। এখান থেকে কত গ্রাম ধাতু, মানে অ্যালুমিনিয়ামের কথা বলছে। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে আমরা ভাঙলে দেখছিলাম অ্যালুমিনিয়াম 3+ পাই, তাই না, এবং 3O2- পাই।
পরবর্তীতে এখান থেকে আমরা অ্যালুমিনিয়াম 3+ আয়নটাকে নেই, এ কি করে 3টা ইলেকট্রন গ্রহণ কইরা অ্যালুমিনিয়াম ধাতুতে কনভার্ট হয়, এই যে, রাইট। আচ্ছা, তাহলে এখন যেহেতু এই ধাতুতে কনভার্ট হচ্ছে, তাহলে আমার এখানে ইলেকট্রন আদান প্রদান কয়টা হইলো? 3টা। এই তাহলে এখানে 3, যেটা হচ্ছে ই এর মান। চলো এখন আমরা ম্যাথ করতে যাই। ওকে, কত গ্রাম ধাতু মানে ডাব্লিউ এর মান চাইছে। তাহলে আমরা জানি কিউ ইকুয়াল টু কি বলতো, এন ই এফ। আর এখানে মজার বিষয় হচ্ছে ডাব্লিউটা তো বের করতে হবে, সাথে আরেকটা জিনিস, কিউ এর মান, চার্জের মান কিন্তু সরাসরি দেয়া নাই। কি কি দেয়া আছে? অ্যাম্পিয়ার মানে কারেন্ট, বিদ্যুৎ এবং টাইম। তার মানে এই কিউটাকে আইটি তে লিখতে হবে, এই যে আইটি, আইটি, ঠিক আছে, কিউ ইকুয়াল টু আইটি। আর সরি, এখানে হচ্ছে কিউ ইকুয়াল টু আইটি হবে আই, এই যে আই, আর এখানে টি। আর এন ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই এম আর ইন্টু ই এফ। তাহলে এখানে ডাব্লিউ ইকুয়াল টু হবে এম আই টি, এই যে এমটা এই সাইডে চলে যাবে, তাহলে এম আই টি ডিভাইডেড বাই ই এফ, এই যে এফটা এই সাইডে চলে আসবে, ডাব্লিউ। তাহলে আমরা এখন থেকে বাকি যে ম্যাথগুলো করবো সব এই সূত্রটা দিয়ে করার চেষ্টা করবো, ঠিক আছে। ডাব্লিউ ইকুয়াল টু এম আই টি ডিভাইডেড বাই ই এফ, বারবার এখান থেকে এখানে আসা দরকার নেই, বাকি এমসিকিউ গুলোতে ডাব্লিউ ইকুয়াল টু এম আই টি বাই ই এফ এই সূত্রটা আমরা করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন ম্যাথটা কমপ্লিট করি আমরা। এখানে এম এর মান কত দেয়া আছে? অ্যালুমিনিয়ামের জন্য 27 হবে। আর আই এর মান কত দেয়া আছে? কারেন্ট 30 অ্যাম্পিয়ার। টাইম কত? টাইম হচ্ছে 90 মিনিট না, তাহলে সেকেন্ডে কনভার্ট করলে 90 ইন্টু 60। ইলেকট্রন আদান প্রদান হচ্ছে 2টা, আর ফ্যারাডে মানে 96500। এটা ক্যালকুলেশন করলে আমরা আমাদের ডাব্লিউটা পেয়ে যাবো। তাহলে দেখি কত আসে, কত আসে দেখি আমরা। 27 ইন্টু 30 ইন্টু 90 ইন্টু 60 ডিভাইডেড বাই 3 ইন্টু 96500। তাহলে এটা হচ্ছে 15.1, 15.10 গ্রাম। এই যে এটা হচ্ছে আমার আনসার, ঠিক আছে। ওকে, সিলভার নাইট্রেটের একটি দ্রবণে 60 মিনিট 5 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম সিলভার জমা হবে? তাহলে এটাও যে ডাব্লিউ ইকুয়াল টু এম আই টি বাই ই এফ, এই সূত্রটা দিয়ে করে ফেলবো। যেখানে এম সিলভারের কত 107.89, আই কত, আই কি দেয়া আছে, এই জন্য তো আমরা এই সূত্রটা নিছি, রাইট। আই দেয়া আছে যে 5 এম্পিয়ার, টাইম কত দেয়া আছে 60 মিনিট, তাহলে সেকেন্ডে নিলে 60 ইন্টু 60। ই কত হবে দেখো, সিলভার নাইট্রেট থেকে আমরা পাই এজি প্লাস আর NO3 মাইনাস, তো আমার লাগবে এজি প্লাসটা। এই এজি প্লাসটাই পরবর্তীতে একটা ইলেকট্রন গ্রহণ করিয়া এজিতে কনভার্ট হয়। তাহলে এখানে একটা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, এটা হচ্ছে এর মান, তাহলে এখানে 1 আর ইন্টু 96500। দেখি আমরা এটা কত আসে। তাহলে এখানে আসবে 107.89 ইন্টু 5 ইন্টু 60 ইন্টু 60 ডিভাইডেড বাই 96500। এটা আসে 20.12 গ্রাম। এই যে 20.14 মানে ক্লোজ। পরের কোশ্চেনটা বলছে দেখো, 10 গ্রাম নিকেল ক্লোরাইড দ্রবণে 10 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে সবটুকু ধাতু ক্যাথোডে সঞ্চিত হয়, এক্ষেত্রে কত সময়ের প্রয়োজন হবে? তার মানে আবার কি বের করতে বলছে? টাইম। ওকে, টি আমাকে হচ্ছে বের করতে হবে। আচ্ছা, এখন আমি যদি টাইম বের করতে চাই, আমরা বলছিলাম যে এই সূত্রটা ইউজ করবো এখন থেকে, ডাব্লিউ ইকুয়াল টু এম আই টি ডিভাইডেড বাই কি ই এফ, এই সূত্রটা ইউজ করবো। তাহলে আমার টিটা বের করতে হবে, তাহলে আমি এগুলোকে সাইড চেঞ্জ করি, ডাব্লিউ ই এফ ডিভাইডেড বাই এম আই, এই যে টি বের করতে হবে। ওকে, ডাব্লিউর মানটা কত? আচ্ছা, এখানে একটা জিনিস কেয়ারফুল থাকা উচিত, কি ব্যাপারটা একটু ভালো করে মনোযোগ দিও, এটা অনেকে ভুল করে এই জায়গাতে। দেখো এখানে হচ্ছে 10 গ্রাম নিকেল ক্লোরাইড আছে, তোমাকে এখন নিকেল ক্লোরাইড থেকে বের করতে হবে সবটুকু ধাতু। এই যে ধাতুর জন্য কতটুকু টাইম লাগে, ধাতু মানে কি নিকেলের কথা বলছে। আচ্ছা, এটা একটু ভালো করে দেখো। আগে তোমাকে এটা ভাঙাই, যে নিকেল ক্লোরাইডটাকে আমরা যদি ভাঙি তাহলে আমরা কি পাবো? নিকেল 2+ এবং 2টা ক্লোরাইড আয়ন 2Cl মাইনাস, রাইট। এখন এই নিকেল 2+টাই পরবর্তীতে 2টা ইলেকট্রন গ্রহণ করিয়া নিকেলে কনভার্ট হইবে। এই তাহলে এখানে কয়টা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে? 2টা। তাহলে আমরা এই যে ই আছে না, এর মানটা দিব 2, এফ হচ্ছে 96500। আর কার বের করতে যাচ্ছে এখানে, কার জন্য কত সময় লাগবে? নিকেলের জন্য বের করতে যাচ্ছে না, নিকেল ধাতুর জন্য, এই যে নিকেল। তাহলে এর আণবিক ভর কত? 58.7। কারেন্ট কত? কারেন্ট হচ্ছে 10। ডাব্লিউটা নিয়ে ঝামেলা। এখানে যে 10 গ্রাম নিকেল ক্লোরাইড বলছে, এই 10 গ্রামটা কার আসলে? পুরা যৌগের না নিকেল ক্লোরাইড, কিন্তু আমি তো বের করতেছি শুধু নিকেল ধাতুর জন্য। তাহলে আমাকে এই নিকেল ধাতুতে 10 গ্রামের জন্য কতটুকু নিকেল আছে এটা বের করতে হবে, বুঝতে পারছো? আমি আবারও বলি,
এটা কিন্তু ডাব্লিউর মান না, 10 গ্রাম নিকেল ক্লোরাইড এটা কিন্তু আসলে ডাব্লিউর মান না। কেন বলো তো? কারণ এখানে তো পুরো যৌগের একটা ভর দেয়া আছে 10 গ্রাম, কিন্তু আমাকে বের করতে বলছিল ধাতু। এই যে সবটুকু ধাতু ক্যাথোডে সঞ্চিত হয়, তাহলে কত সময়ের প্রয়োজন হবে, এটা ধাতুর জন্য বের করতে বলছে, নট যৌগের জন্য। তো দ্যাটস ওয়াই কি করতে হবে, এই যৌগ থেকে কতটুকু ধাতু আছে সেটা বের করতে হবে। কিভাবে বের করতে পারি দেখো, উইকিক নিয়ম একটু করা লাগবে। নিকেল ক্লোরাইডের আণবিক ভরটাকে বের করি। এই যে এটা নিকেল তো 58.7 প্লাস দুইটা ক্লোরিন কত 71, একটা যদি 35.5 হয়, দুইটা কত হবে 71। তাহলে 58.7 প্লাস 71 কত আসে, এটা 129.7। এই টোটাল ভরটা আর কি, টোটাল ভরটা। তাহলে এখন আমি এখানে লিখতে পারি দেখো, 129.7 গ্রাম নিকেল ক্লোরাইডে আছে কতটুকু নিকেল। এই যে নিকেলের ভর কত বলো, 58.7। মানে এই যৌগটাতে নিকেল ক্লোরাইডের টোটাল ভর 129.7, এখানে আছে 58.7। এখন দেয়া ছিল কত নিকেল ক্লোরাইডের 10 গ্রাম। এই যে তাহলে 10 গ্রামে কত পাবো, এই যে ঠিক নামে করে ফেলবো, 10 ইন্টু 58.7 ডিভাইডেড বাই 129.7। দেখি এটা কত আসে, 10 ইন্টু 58.7 ডিভাইডেড বাই 129.7, তাহলে এটা আছে 4.52। এই যে তাহলে এখানে বসাবো এখন 4.52, এই যে ইন্টু এই যে এখানে 4.52। এটা হচ্ছে নিকেলের 10 গ্রামে নিকেল কতটুকু আছে। এখন ক্যালকুলেশন করো, দেখো তোমার আনসারটা চলে আসবে। 4.52 ইন্টু 2 ইন্টু 96500 ডিভাইডেড বাই 58.7 ইন্টু 10, এটা কত আসে 1486.13 সেকেন্ড। দেখো 1486 আছে নাকি, নাই, কিন্তু এটা ক্লোজ আছে 1496, এটা হবে আনসার। বোঝা গেছে? এভাবে হচ্ছে আমরা ব্যাপারটা বের করব। ওকে, পরের কোশ্চেনটাতে যাই। সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে 1.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ চালনা করলে ক্যাথোডে 1.61 গ্রাম সিলভার জমা হবে। আচ্ছা, এখানে কিন্তু 1.61 গ্রাম সিলভার জমা হবে এই কথাটা বলা, তার মানে এখানে যে ডাব্লিউটা ইউজ করবো না, ওই ডাব্লিউটা হচ্ছে সিলভারের, কারণ স্পেসিফিকলি বলে দিচ্ছে 1.61 গ্রাম সিলভার। ওকে, আগেরটাতে কিন্তু স্পেসিফিকলি বলা ছিল না, আগেরটাতে জাস্ট যৌগের ভরটা দেওয়া ছিল, যে 10 গ্রাম নিকেল ক্লোরাইড। এই কারণে এখান থেকে আবার কষ্ট করে আমাকে বের করতে হয়েছে যে নিকেল ক্লোরাইড থেকে আমরা কতটুকু নিকেল পাবো। আর এই জায়গাটাতে হচ্ছে তোমার সিলভারেটে স্পেসিফিকলি বলে দেয়া আছে। ওকে, আচ্ছা, তাহলে সিলভার নাইট্রেট মানে তো AgNO3, এই যে AgNO3। আর এখানে হচ্ছে জমা হবে কতক্ষণ চালনা করলে, মানে টাইম চাইছে, টাইম। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করবো আগেরটার মতো, এই যে এখানে T ইকুয়াল টু WEF ডিভাইডেড বাই MI। তাহলে T ইকুয়াল টু WEF ডিভাইডেড বাই কি MI। তাহলে এখানে W কত, W হচ্ছে তোমার 1.61, ই কত, আচ্ছা ইটা বের করি, যে সিলভার নাইট্রেট থেকে আমরা পাই সিলভার প্লাস, এটা পরবর্তীতে একটা ইলেকট্রন গ্রহণ করে Ag-তে কনভার্ট হয়। তাহলে এখানে কয়টা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, একটা, তাহলে 1। আর F কত 96500। আর এরপরে M কত, সিলভারের জন্য 107.89। কারেন্ট কতটুকু 1.2 এম্পিয়ার এজ। তাহলে এটা হিসাব করলে আমরা কি পাবো, আমাদের আনসারটা পেয়ে যাব। তাহলে দেখো এটা কত আসে, 1.61 ইন্টু 96500 আর 107.89 ইন্টু 1.2, এটা আসছে 1200 সেকেন্ড। কিন্তু এটা কিন্তু মিনিটে কনভার্ট করতে হবে, তাহলে এটাকে 60 দ্বারা ভাগ করব, এটা আসবে 20 মিনিট, কত 20 মিনিট। এই যে এটা আনসার। পরের কোশ্চেনটাতে যাই। কোশ্চেনটা দেখো, M3 সালফেট দ্রবণে 0.1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথোডে 1 গ্রাম M জমা হয়। M ধাতুটা কি আসলে রিভিল করে নাই, ওই ধাতু M এর পারমাণবিক ভরটা 40 দেওয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা ক্যালসিয়াম হবে। তো 1 গ্রাম M ধাতু জমা হতে কি পরিমাণ সময় লাগবে, মানে টি বের করতে হবে টি। তাহলে আমরা ওই যে আমাদের একটু আগে যে ম্যাথটা করলাম, ওই ম্যাথের সূত্রটা ইউজ করলে তো হচ্ছে, রাইট? এই যে টি ইকুয়াল টু WEF ডিভাইডেড বাই MI। তাহলে আমরা এটাই নিব, টি ইকুয়াল টু WEF ডিভাইডেড বাই MI। W কত এখানে দেখো 1 গ্রাম বলে দিছে, তাই না? তাহলে 1 হবে। ই কত, ইলেকট্রন কয়টা আদান প্রদান হবে দেখো, এখানে M3 সালফেট, মানে এখানে M এর জারণ মান 3+। এই যে এটা পরবর্তীতে 3টা ইলেকট্রন গ্রহণ করে M ধাতুতে কনভার্ট হয়, তাহলে কয়টা ইলেকট্রন আদান প্রদান হলো, 3টা। F কত 96500। আর M এর পারমাণবিক ভর তো দেয়া আছে 40, আর I কত 0.1। এটা ক্যালকুলেট করলে যেটা আসবে ওটা আনসার, সেকেন্ডে বের করতে হবে, তাহলে এটার মিনিটে কনভার্সনের কোনো কাহিনী নাই। তাহলে 3 ইন্টু 96500 ভাগ 40 ইন্টু 0.1,
এটা আসে হচ্ছে 72375 সেকেন্ড। এই যে, তাহলে 7 2 এই যে 375, এটা আনসার। পরের কোশ্চেনটাতে যাই। ফেরাস সালফেটের মধ্যে যদি 5 অ্যাম্পিয়ার তড়িৎ 10 মিনিট ধরে চালনা করি, তাহলে কি ক্যাথোডে কি পরিমাণ আয়রন জমা হবে? তাহলে ডাব্লিউ বের করতে বলছে। ডাব্লিউ ইকুয়াল কি পড়লাম? এমআইটি ডিভাইডেড বাই ইএফ। তাহলে এখানে এম কার কথা বলছে? আয়রন, তাই না? কি পরিমাণ আয়রন জমা হবে? তাহলে এই যে আয়রন সালফেট থেকে আমরা কি পাবো? Fe2+, এটা পরবর্তীতে ইলেকট্রন দুইটা গ্রহণ করে হয়ে যাবে Fe। তাহলে এই যে আয়রনের কথা বলছে, আয়রনের পারমাণবিক ভর কত? 55.85। আই এর মান কত? আই 5 এম্পিয়ার। টাইম কত? 10 মিনিট, মানে 10 × 60। ই মানে 2। আর এফ কত? 96500। শেষ ডাব্লিউটা পেয়ে যাবো এটা ক্যালকুলেশন করলে। তো দেখি আমাদের কত আসে। এটা এই টাইপের ম্যাথে আসলে অনেকবার আসছে, ঘুরে ফিরে আসে। তোমাদের বোর্ডে আসবে 2 × 96500। তাহলে এটা আসে 0.86, 0.868 গ্রাম। এই যে এটা আনসার। পরের কোশ্চেনটাতে যাই। কপার সালফেটের মধ্যে 5000 মিলি অ্যাম্পিয়ার, এটা কি? এটা হচ্ছে আয়ের মান 5000 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ারটাকে অ্যাম্পিয়ারে কনভার্ট করতে হলে 1000 দ্বারা ভাগ করতে হবে। এই যে এটারে যদি 1000 দ্বারা ভাগ করো তাহলে তুমি এ পাবা, শুধু অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার থেকে এ, তাহলে এটা আসবে 5 অ্যাম্পিয়ার আর কি, আগে জানাই দিলাম। তো তড়িৎ প্রবাহ যদি, এটা তড়িৎ হবে, তড়িৎ হয়ে গেছে। তড়িৎ প্রবাহ যদি 1 ঘন্টা ধরে চালনা করি কি পরিমাণ কপার জমা হবে? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ওই যে এমআইটি ডিভাইডেড বাই ইএফ। এম কত কপারের জন্য? 63.5। আই তো 5। টাইম কত? টাইম হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600। ই কত হবে? এই যে ই, কপার সালফেটের থেকে আমরা পাই কপার 2+। এটাই পরবর্তীতে দুইটা ইলেকট্রন গ্রহণ করিয়া কপারে কনভার্ট হয়। এই যে, তাহলে এখানে হবে 2, আর এটা হচ্ছে 96500। দেখি আমরা এটা কত আসে। 63.5 ইন্টু 5 ইন্টু 3600, নিচে হচ্ছে 2 ইন্টু 96500, 5.922, 5.922 গ্রাম। কোথায় আছো তুমি? এই যে এটা আনসার। পরের কোশ্চেনটাতে যাই। ক্রোমিয়াম সালফেট দ্রবণের মধ্যে 50 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথোডে 1 গ্রাম ক্রোমিয়াম ধাতু সঞ্চিত করতে, ঠিক আছে, কত সময় প্রয়োজন? ক্যাথোডে 1 গ্রাম ক্রোমিয়াম ধাতু, তার মানে এখানে ডাব্লিউর মান হচ্ছে 1 গ্রাম ক্রোমিয়াম। এই যে, আচ্ছা, আই তো 50 এম্পিয়ার দেয়া আছে, তাহলে আমরা টি এর সূত্রটা ইউজ করবো, তাই না? টি টি ইকুয়াল টু কি পড়ছিলাম? ডাব্লিউ আই টি ডিভাইডেড বাই তোমার কি ই এম বা এম ই, রাইট? আর এখানে তো আরেকটা জিনিস বাদ গেছে, রাইট? ডাব্লিউ আই টি তো হবে না। এই যে টি এর সূত্রটা কি আসছিল? এই যে ডাব্লিউ ই এফ ডিভাইডেড বাই এম আই, এই যে এটা আসছে, রাইট? তাহলে ডাব্লিউ এর মানটা বসো। ডাব্লিউ কত? 1 গ্রাম। ই কত? ই হচ্ছে তোমার কত হবে? এটা কি ক্রোমিয়াম সালফেট নাকি? হ্যাঁ, ক্রোমিয়াম সালফেট। তাহলে ক্রোমিয়াম সালফেটের সংকেত হচ্ছে এটা, এই যে ক্রোমিয়াম সালফেট, Cr2SO4 3। এই, তাহলে এখান থেকে আমরা ক্রোমিয়াম 3+ পাবো, বুঝছো? এই 3+টা পরবর্তীতে 3টা ইলেকট্রন গ্রহণ করে ক্রোমিয়াম ধাতুতে কনভার্ট হবে। তাহলে এখানে 3, তাহলে ই এর মান হচ্ছে 3। এফ কত? 96500। আর এই যে এম, এম কত ক্রোমিয়ামের জন্য? এম হচ্ছে ক্রোমিয়ামের জন্য মনে রাখো 52.4, ঠিক আছে, ইন্টু আই। আই কত? আই হচ্ছে 50। এটা ক্যালকুলেশন করলে আমরা টাইমটা পেয়ে যাব। তাহলে আমরা দেখি এটা কত আসে। আর সূত্রটা একটু দেখে নেই, ঠিক আছে কিনা। টি এর সূত্র টি ইকুয়াল টু ডাব্লিউ ইএফ ডিভাইড বাই এমআই। হ্যাঁ, সূত্রটা ঠিক আছে আমাদের। তোমাদের যদি সূত্র এইভাবে মুখস্থ করার দরকার নেই, তোমাদের ভাই বেসিক যে সূত্রটা শিখেছে ওখান থেকে তুমি করতে করতে এই সূত্রটা তোমার অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। ওখান থেকে টি বের করা, ডাব্লিউ বের করা, ওই যে কিউ ইকুয়াল টু এন ই এফ, এই সূত্র পড়াইছে না, ওখান থেকে অটোমেটিকলি তুমি টি এর সূত্র, ডাব্লিউ সূত্র মুখস্থ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা হচ্ছে একটু বসাই। 3 × 96500 ডিভাইডেড বাই 52.4 × 50, এটা কত আসে? এটা আসছে 110.5 সেকেন্ড। এটাকে এখন কিসে কনভার্ট করতে হবে বলো তো? এটাকে আমি এখন ঘন্টায় যদি কনভার্ট করি, ঠিক আছে, এটাকে যদি আমি এখন ঘন্টায় কনভার্ট করি তাহলে কত আসবে? কত আসবে এটা? আচ্ছা, 50 এম্পিয়ার, হ্যাঁ 50 এম্পিয়ার বিদ্যুৎ। হ্যাঁ, তাহলে এটাকে যদি ঘন্টায় কনভার্ট করতে যাই, ঘন্টা আছে আবার মিনিটও কিন্তু আছে, ঘন্টা আছে আবার মিনিটে আছে। তো সাপোজ আমি এটাকে মিনিটে আগে কনভার্ট করি, কারণ যেহেতু মানটা অনেক ছোট আসছে। এটা আসছে 0. এটাকে যখন মিনিটে কনভার্ট করব তখন এটা কত আসবে?
110.5 ভাগ তোমার হচ্ছে 60, এটা আসে 1 মিনিট 1.84 মিনিট আসে আর কি। বেসিক্যালি এই যে 1.84 মিনিট এটা আসে, অথবা এটাকে আমি 1.84 মিনিট, আচ্ছা 1.84 তো এখানে দেয়া আছে, তাহলে এটা অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা আমি বলছিলাম এখানে মিনিট সেকেন্ড দুইটাই আসলে দেয়া আছে কিনা অপশনে, তো এটা তো দেয়া নাই, এখানে অপশনে দেয়া আছে 1.86 মিনিট, তাহলে এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে আমরা এই সেকেন্ডটাকে হুট করে ঘন্টাতে কনভার্ট করব না, বুঝছো, হুট করে ঘন্টাতে কনভার্ট করব না, ঠিক আছে। এখানে ঘন্টা দেয়া আছে কিন্তু এখানে তো মিনিটও দেয়া আছে, এটাও খেয়াল রাখতে হবে। তাই আমার যে সেকেন্ডটা, এটাকে যদি মিনিটে কনভার্ট করতে চাই 60 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমি পাচ্ছি কত 1.84 মিনিট। তাহলে এই যে 1.84 মানে 1.86 এর কাছাকাছি, এটা আনসার, বুঝছো। ওকে, যেটা বলতে চাচ্ছিলাম যে তোমাকে যদি এখানে মিনিট প্লাস সেকেন্ড থাকতো তখন কিন্তু একটু ভাবা লাগতো, তখন এটা হয়তো 1 মিনিট কত সেকেন্ড বলতো, 50 সেকেন্ড। এটা হচ্ছে কত 1 মিনিট 50 সেকেন্ড, তার কারণ 120 সেকেন্ডে 2 মিনিট, 110 সেকেন্ডে কত হবে 1 মিনিট 50 সেকেন্ড, ওটা। ওকে, আচ্ছা পরের কোশ্চেনটাতে যাই। সিলভার নাইট্রেট দ্রবণে মধ্য দিয়ে 160 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ 40 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে কতটি সিলভার পরমাণু জমা হবে? কতটি কি সিলভার পরমাণু জমা হবে, কতটি? আচ্ছা, তাইলে এখানে বেসিক্যালি বের করতে হবে এন এর মানটা, বুঝছো। তাহলে কিভাবে বের করতে পারি দেখো, আমরা একটু আমাদের পুরাতন সূত্রতে যাই, কি ইকুয়াল টু এনইএফ, যেটা আমরা শুরুতে পড়েছিলাম। এতদিন তো আমরা এনটাকে ডাব্লিউ বাই এম এ নিছি, তাই তো। এবার এনটাকে নিব এন বাই এন এ, এই সূত্র ইন্টু ই ইন্টু এফ, যেখানে আমার এই এন এর মানটা বের করতে হবে। এই কিউটা কি, কিউটা হচ্ছে আইটি, তাহলে আইটি এন বাই এন এ ইন্টু ই এফ। তাহলে এনটা যদি বের করি তাহলে এখানে আই টি এন এ, যে এটা উপরে চলে যাবে আর নিচে আসবে ই এফ ইকুয়াল টু এন। তাহলে এখানে আই কত দেখি আমরা, আই হচ্ছে 160 মিলি এম্পিয়ার না, এটাকে এম্পিয়ারে নিলে 160কে 1000 দ্বারা ভাগ করবা, তাহলে এটা আসবে 0.16 এম্পিয়ার। তাহলে এই যে এখানে লেখো 0.16। টাইম কত, টাইম 40 মিনিট, তার মানে 40 ইন্টু 60 সেকেন্ড। এরপর এন অ্যাভোগাড্রো নাম্বার, এটা কত 6.02 ইন্টু 10⁻23। এরপরে ই, আচ্ছা এখানে কি আছে সিলভার নাইট্রেট, মানে যেখান থেকে পাই এজি প্লাস, তাই তো। এজি প্লাসটা একটা ইলেকট্রন গ্রহণ করে এজিতে কনভার্ট হয়, কয়টা ইলেকট্রন গ্রহণ হলে একটা, 1। আর 96500 শেষ, পেয়ে যাবো আমাদের এন এর মানটা। তাহলে দেখি ক্যালকুলেশনটা হয়তো একটু বড়, 0.16 ইন্টু 40 ইন্টু 60 ইন্টু 6.02 ইন্টু 10⁻23, ডান। এরপর নিচে কত 96500, এটা আসে 2.39 2.395 ইন্টু 10⁻21। 2.39 ইন্টু 10⁻21 কোথায়, এই যে 95 2.396, মানে ক্লোজ আর কি। এটা হচ্ছে আমাদের আনসার, বুঝে গেছে, শেষ। ওকে, পরের কোশ্চেনটা যাই। আচ্ছা পরের কোশ্চেন গুলা হচ্ছে বেসিক্যালি এই যে পরের কোশ্চেন হচ্ছে এইটা। পরের কোশ্চেনের টাইপ যেগুলা, এগুলো যদি আমরা করতে যাই তাহলে আমাদের দুইটা জিনিস জানা লাগবে, ক্যাটায়ন অ্যানায়ন। চলো আমরা এটা একটু রিভিশন দিয়ে আসি। এই যে দেখো, আমরা আগে ক্যাটায়ন পড়বো এবং ধাতুর সক্রিয়তা পড়বো, ঠিক আছে। এগুলো ধাতু, যে লিথিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম, এখান থেকে সবগুলোই কি ধাতু, এবং এগুলো কিন্তু আবার ক্যাটায়ন, এই যে পজিটিভ আয়ন, দেখছো। আচ্ছা আমরা এখান থেকে কয়েকটা বিষয় জাস্ট একটু লক্ষ্য রাখবো। প্রথমত ধাতুর সক্রিয়তা কি, ধাতু সক্রিয়তা উপর থেকে যতই নিচে নামবো ধাতু সক্রিয়তা কি কমবে, যে লেখা আছে যে নিচে থাকবে তার সক্রিয়তা কম, মানে উপর থেকে যত নিচে নামবো সক্রিয়তা তত কম। তার মানে গোল্ড এইউ এর সক্রিয়তা সব থেকে কম, লিথিয়ামের সক্রিয়তা সব থেকে বেশি। নাম্বার 1 জেনে গেলাম, উপর থেকে যত নিচে যাব সক্রিয়তা কমবে। ওকে, যে নিচে থাকবে তার সক্রিয়তা সব থেকে কম। তাহলে এটা ছন্দটা কি, লি যা কে কা না ম্যাকগাইভার এলো যেন ফিরে কিরে, কাঠ নিয়ে টিন পাবে হাই, কুমির হাজা হাজা বাবা আজ পেটাবে আমায়। তো লিজা দিয়ে হচ্ছে লিথিয়াম, কে দিয়ে পটাশিয়াম, কা দিয়ে ক্যালসিয়াম, না দিয়ে সোডিয়াম, ম্যাগাইভার দিয়ে ম্যাগনেসিয়াম, অ্যালো দিয়ে অ্যালুমিনিয়াম, জেনো দিয়ে জিঙ্ক, ফিরে দিয়ে ফেরাম বা আয়রন, কিরে দিয়ে ক্রোমিয়াম, কাঠ দিয়ে ক্যাডমিয়াম, নিয়ে দিয়ে নিকেল, টিন দিয়ে স্ট্যানাম, পাবে দিয়ে লেড, হাই দিয়ে হচ্ছে হাইড্রোজেন, কুমির দিয়ে তোমার হচ্ছে যে কপার, হাজা বাবা দিয়ে হাজি, এস জি আর কি মার্কার। এখানে হাজি ছিল, হাজিটাকে আসলে আমি পছন্দ করি না লিখতে, তো কারণ হাজি একজন সম্মানিত ব্যক্তি যিনি হজ করে। তো এখানে কু দিয়ে আবার অনেকে কুলাঙ্গার হাজি, কুলাঙ্গার হাজি, তো এটা আসলে ডাজন্ট মেক এনি সেন্স, রাইট। তো দ্যাটস আমি এখানে কুমির লিখছি আর এখানে হাজার বাবা লিখছি। আজ পেটাবে আমায়, আজ দিয়ে হচ্ছে এজি, পিটাবে হচ্ছে পিটি প্লাটিনাম, আমায় দিয়ে হচ্ছে গোল্ড। ওকে, আচ্ছা তাহলে যত নিচে যাবে ততই কি সক্রিয়তা কমবে। এটা নাম্বার 1 আমরা দেখলাম।
তাহলে সব থেকে সক্রিয় কম হচ্ছে গোল্ড, সব থেকে বেশি হচ্ছে সক্রিয় লিথিয়াম। ডান। 2 নম্বরে যেটা জানবো, যে নিচে থাকবে তার সক্রিয়তা কম এবং সে আগে চার্জ মুক্ত হবে। অর্থাৎ কে আগে চার্জ মুক্ত হবে এটা কোশ্চেনে আসে। তো যে নিচে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে, শেষ। তাহলে সব থেকে আগে চার্জ মুক্ত কে হবে? গোল্ড, এরপরে প্লাটিনাম, এরপরে সিলভার, এইভাবে। তাহলে সব থেকে লেটে চার্জ মুক্ত কে হবে? ওই যে লিথিয়াম প্লাস। ওকে, তাহলে ক্যাটায়নের মধ্যে সব থেকে আগে চার্জ মুক্ত মানে ইলেকট্রন গ্রহণ করে, এই যে অরাম 3+, এ তো ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে। অরাম 3+ যদি 3টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে অরামে কনভার্ট হবে না, তাহলে সে আগে চার্জ মুক্ত হইলো, সবার আগে চার্জ মুক্ত হবে এই গোল্ডটা। ঠিক আছে, যে এরকম আর কি। অরাম 3+, এই ক্যাটায়নটা এই সবগুলার মধ্যে সবার আগে ইলেকট্রন গ্রহণ কইরা অরামে কনভার্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম জিনিসটা দেখলাম, উপর থেকে নিচে গেলে সক্রিয়তা কমে, যে নিচে থাকবে তার সক্রিয়তা সব থেকে কম। যে নিচে থাকবে সে সবার আগে চার্জ মুক্ত হবে। আরো দুইটা ইনফরমেশন, যে নিচে থাকবে তার জারণ বিভব সব থেকে কম, মানে এই যে এই ক্যাটায়নটার ও অরিয়াম থেকে অরাম 3+ হলো, অরাম থেকে অরাম 3+ হলো গোল্ডটা, এটার নাম কি? গোল্ড। গোল্ড থেকে গোল্ড 3+, এটার জারণ বিভব সব থেকে কম। তার মানে উপরে যে আছে তার জারণ বিভব সব থেকে বেশি, আর নিচে যে থাকবে তার বিজারণ বিভব বেশি। মানে যার জারণ বিভব কম তার বিজারণ বিভব তো অটোমেটিক্যালি কি হবে? বেশি হবে, মানে উল্টা আর কি। ঠিক আছে, যার জারণ বিভব কম তার বিজারণ বিভব অটোমেটিক্যালি কি হবে? বেশি হবে, রাইট? ওকে, তাহলে এটা জেনে গেলাম আমরা। আমরা ক্যাটায়নের প্রশ্নটুকু জেনে গেলাম, এখন আমরা অ্যানোনের প্রশ্নটুকু জানবো। ঠিক আছে, অ্যানোনে কয়টা শিখতে হবে? যে 1 2 3 4 5 6 7, এই 7টা। ঠিক আছে, প্রথমে নাইট্রেট, সালফেট, সালফাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, হাইড্রোক্সাইড। ওকে, তাহলে যে নিচে থাকবে, এখান থেকে জাস্ট একটা ইনফরমেশন মনে রাখো, যে নিচে থাকবে অ্যানোনের মধ্যে, যে অ্যানোনের মধ্যে যে নিচে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে। তার মানে সব থেকে আগে চার্জ মুক্ত কে হবে? হাইড্রোক্সিল। সব থেকে আগে চার্জ মুক্ত কে হবে? হাইড্রোক্সিল। সব থেকে পরে কে হবে? নাইট্রেট। ওকে, আচ্ছা, তাহলে সব থেকে আগে চার্জ মুক্ত হবে OH-টা। ঠিক আছে, এ বেসিক্যালি সবার আগে কি হবে? চার্জ মুক্ত হবে। অল রাইট। আচ্ছা, এতটুকু মাথায় রাখলে বাকি সবগুলো এমসিকিউ কোপাকপ হয়ে যাবে। তড়িৎ বিশ্লেষণকালে কোন আয়নটি প্রথমে চার্জ মুক্ত হবে? দেখো এখানে সবগুলো কিন্তু অ্যানায়ন, তাহলে যে নিচে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে। কে আছে? OH-। দেখো এখানে OH- আছে কিনা, এই যে আছে, তাহলে এটা আনসার হবে, সে সবার আগে চার্জ মুক্ত হবে। পরের কোশ্চেনটাতে আসি, তড়িৎ বিশ্লেষণকালে কোনটি আগে চার্জ মুক্ত হবে? এখানে কারা আছে? ক্যাটায়ন। যে নিচে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে। তাহলে এই 4টার মধ্যে কে নিচে আছে? দেখো তুমি একটু, তোমাকে 4টা দেখাই, কে নিচে আছে তুমি নিজে এখানে এখন দেখে আমাকে বলবা কে নিচে আছে। এই যে দেখো, ওই 4টার তুলনায় কে নিচে আছে? ঠিক আছে, কি কি ছিল এখানে? এখানে ছিল হাইড্রোজেন, লেড, কপার, সোডিয়াম। হাইড্রোজেন, লেড, কপার, সোডিয়াম। নিচে কে আছে? হাইড্রোজেন, লেড, হাইড্রোজেন আছে, লেড আছে, কপার আছে এবং সোডিয়াম ছিল অপশনে। এই যে নিচে কে আছে? এই যে কপারটা। দেখো এ তো উপরে, আগে বাদ, তাহলে এই 3জনের কম্পিটিশনে নিচে কে আছে? কপার, রাইট? নিচে আছে, এই 3টার তুলনায় নিচে আছে কপার, তাই আনসারটা হবে কপারেরটা। আনসারটা কিসে হবে? কপার। এজ, তাহলে এখানে আনসারটা কি হবে? কপার। কপার যেহেতু নিচে আছে সে আগে চার্জ মুক্ত হবে। পরের কোশ্চেনটাতে যাই, কোন আয়নটি সহজে চার্জ মুক্ত, মানে কোনটা আগে চার্জ মুক্ত হবে? তাহলে এখানে কোনটা আনসার হবে? এই যে অরাম 3+। এই যে অরাম 3+। ঠিক আছে, এখানে হবে অরাম 3+, এটা হচ্ছে আনসার। বুঝতে পারছো? এটা হচ্ছে আনসার, কারণ এ হচ্ছে অরাম 3+টা সব থেকে নিচে থাকে, তার মানে কি সে সবার আগে চার্জ মুক্ত হবে। দেখো এই অরাম 3+, মানে গোল্ডটা আছে সব থেকে সবার নিচে, এই যে সবার নিচে, তাহলে সে সবার আগে চার্জ মুক্ত হবে, তাই আনসারটা হচ্ছে এটা। পরের কোশ্চেনটাতে যাই, এটা তো আমরা দেখলাম। পরেরটা হচ্ছে কোন আয়নটি ক্যাথোডে সবার আগে চার্জ মুক্ত হবে? নর্মালি চার্জ মুক্ত হয়ে তো ক্যাথোডেই যাবে, তাই না? কারণ তারা কি করে? ইলেকট্রন, ধরো এই যে পজিটিভ আয়ন, সে কি করে? ইলেকট্রন গ্রহণ কইরা ধাতুতে কনভার্ট হয় না, এই ধাতুটা কোথায় যায়? ক্যাথোডেই তো জমা হয়। আচ্ছা, এখানে কোনটা হবে? দেখো কোনটা হবে। দেখো এই যে কম্পিটিটর কারা কারা? নিকেল, কপার, জিঙ্ক, সোডিয়াম। সোডিয়াম তো আগেই বাদ, তাহলে নিকেল, কপার, জিঙ্ক। নিকেল, কপার, জিঙ্ক, এই যে নিকেল, কপার, জিঙ্ক। জিঙ্ক তো উপরে, যে দেখো নিকেল তার একটু নিচে, কপার আরো নিচে, এই যে, তাহলে কপার হবে ডেফিনেটলি আনসার। দেখছো, এই ছন্দটা জাস্ট মাথায় রাখলে আমরা ইজিলি সবগুলো এমসিকিউ করতে পারবো, এই যে সবগুলা করতে পারবো। ওকে, পরে এমসিকিউতে যাই। খাদ্য লবণের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কোন গ্যাসটি মুক্ত হয়? খাদ্য লবণ মানে NaCl, NaCl এর জলীয় দ্রবণ মানে পানি। আচ্ছা, যখন সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ হবে, এখান থেকে তো আমরা পাবো Na+ আর Cl-, এখান থেকে কি পাবো? H+ এবং OH-। মনে রাখো NaCl এর জলীয় দ্রবণে, NaCl এর জলীয় দ্রবণে দুইটা গ্যাস উৎপন্ন হয়। কয়টা গ্যাস? দুইটা। NaCl এর জলীয় দ্রবণে দুটি গ্যাস উৎপন্ন হবে। দুটি গ্যাস কি কি? একটা হচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাস, আর এটা কি? আর এটা হচ্ছে অক্সিজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাসটা
উৎপন্ন হয় বেসিক্যালি কোথায় জানো? ক্যাথোডে। ক্যাথোডে কিভাবে? এই যে হাইড্রোজেন প্লাসটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেনের রূপান্তর হয়, যে দুইটা হাইড্রোজেন প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে রূপান্তর হয় কোথায়? ক্যাথোডে। তাহলে এখানে আনসার কি হবে? H2H। ঠিক আছে, তাহলে ক্যাথোডে এটা উৎপন্ন হয়। তাহলে অ্যানোডে মনে হয় বুঝতে পারছো যে অক্সিজেন গ্যাসটা উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে দুইটা গ্যাস উৎপন্ন হয়, হাইড্রোজেন এবং অক্সিজেন। হাইড্রোজেন গ্যাসটা হয় ক্যাথোডে, অক্সিজেন গ্যাসটা অ্যানোডে। আর যদি বলতো গলিত সোডিয়াম ক্লোরাইড, অ্যাডিশনাল ইনফরমেশন জানিয়ে দিচ্ছে, গলিত সোডিয়াম ক্লোরাইডে কোন গ্যাস উৎপন্ন হয়? গলিত NaCl। গলিত NaCl এ ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়, ক্লোরিন গ্যাস। ঠিক আছে, গলিত NaCl, এটা মাথায় রেখো, অ্যাডিশনাল ইনফরমেশন। ওকে, পরের কোশ্চেন, কোনটি লঘু সালফারিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে বিমুক্ত করতে পারবে? ভালো করে মনোযোগ দিয়ে শুনো। নিচের কোনটি, মানে এখানে কিছু ধাতু আছে, কোন ধাতুটা এই সালফারিক অ্যাসিড থেকে হাইড্রোজেনটাকে বিমুক্ত, মানে কোন ধাতুটা এই সালফারিক অ্যাসিডটা থেকে হাইড্রোজেনটাকে সরায় নিজে জায়গাটা দখল করবে? জিনিসটা এরকম, ধর এখানে একটা ধাতু আছে, এই ধাতুটা এই সালফারিক অ্যাসিড থেকে এই হাইড্রোজেনটাকে সরাবে, সরায়া নিজে জায়গা দখল করবে এবং এই হাইড্রোজেনটাকে আলাদা করে দিবে, এই যে বিমুক্ত, আলাদা। তার মানে এখানে এমন একজন আসবে যে এই এক্সটা হচ্ছে যে হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয়, কারণ একজন আরেকজনকে কখন সরাবে? যখন সে আরেকজনের থেকে বেশি সক্রিয় হবে। এই এক্সটা যদি হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয় হয়, তাইলেই তো সে হাইড্রোজেনটাকে কি করতে পারবে? বের করে দিতে পারবে বা প্রতিস্থাপিত করতে পারবে। তাহলে এক্সটা হবে হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয়, বেশি সক্রিয়, হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয়। তাহলে এখানে দেখতে হবে হাইড্রোজেন থেকে বেশি সক্রিয় কে আসলে, লেড, মার্কারি, কপার নাকি ক্যালসিয়াম? ডেফিনেটলি এখানে বোঝা যাচ্ছে ক্যালসিয়াম আনসার হবে। তাও তোমাকে একটু দেখাই, হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয়, দেখো হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয়, হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয় কিন্তু লেড। ঠিক আছে, রাইট, হাইড্রোজেন থেকে বেশি সক্রিয় লেড, আবার এখানে আবার ক্যালসিয়াম আরো বেশি। ঠিক আছে, লেড আছে ঠিক আছে, কিন্তু লেডের তুলনায় আবার ক্যালসিয়াম কি বেশি সক্রিয় না? তাহলে এখানে ক্যালসিয়াম হবে আনসার। মানে দেখতে হবে কোনটা তুলনামূলক বেশি সক্রিয়। হাইড্রোজেনের তুলনায় আমাদের এখানে অপশনে কি কি ছিল দেখো, হাইড্রোজেনের তুলনায় এখানে কিন্তু লেডও ছিল, রাইট, এই যে লেড, কিন্তু লেডের তুলনায় ক্যালসিয়াম আরো বেশি সক্রিয় না? তাহলে লেড এবং ক্যালসিয়ামের তুলনায়, লেড এবং ক্যালসিয়াম তুলনা করলে যেহেতু ক্যালসিয়াম বেশি সক্রিয়, তাহলে সেই কি করবে? হাইড্রোজেনটাকে কি করতে পারবে? অপসারণ করতে পারবে, মানে তার শক্তিটা বেশি। জিনিসটা এরকম আর কি, হাইড্রোজেনকে কে হারাতে পারবে? হাইড্রোজেনকে হারাতে পারবে ক্যালসিয়াম, হাইড্রোজেনকে হারাতে পারবে লেড। এখন কে বেশি শক্তিশালী? ক্যালসিয়াম, তাই ক্যালসিয়াম আনসার হবে। ঠিক আছে, বুঝতে পারছো এই কোশ্চেন, যে একজন আরেকজনকে প্রতিস্থাপিত করবে কিভাবে? এটা হচ্ছে যে অধিক সক্রিয় সে, যে ছোটবেলা প্রতিস্থাপন বিক্রিয়া পড়ছো না, অধিক সক্রিয় ধাতু কম সক্রিয় ধাতুকে সরায় নিজে জায়গা দখল করে নতুন যৌগ উৎপন্ন করে, তাকে আমরা বলি প্রতিস্থাপন বিক্রিয়া। অধিক সক্রিয় মানে কি? এই যাকে সরাচ্ছ তার থেকে বেশি শক্তিশালী হতে হবে। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনটা, নিচের সবচেয়ে কম সক্রিয় ধাতু কোনটা? আচ্ছা, মানে এই চারটার মধ্যে সব থেকে কম সক্রিয় ধাতু কোনটা? আমি বলছি না যে ওই সিরিজটা লিজা, কে, কা, না, ম্যাগাইভার, এলো, ওই যে ওই সিরিজটাতে উপর থেকে যত নিচে যাবা সক্রিয়তা তত কমবে, একদম নিচে আছে গোল্ড, এই যে, তাহলে এটা আনসার হবে, এটা হচ্ছে সব থেকে কম সক্রিয় বাকিগুলোর তুলনায়। পরের কোশ্চেনটাতে যাই আমরা, তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজের নিচের কোনটি সঠিক, মানে এখানে যে সিরিজগুলো আছে এর মধ্যে কোনটা সঠিক এটা বের করতে বলছে। এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম বেশি সক্রিয় নিকেলের থেকে, হ্যাঁ এটা সত্য, তাহলে বাকিগুলা আর আনসার হচ্ছে না। যেমন জিঙ্ক কি ম্যাগনেসিয়ামের থেকে বেশি সক্রিয়? না, এটা মিথ্যা। দেখবা ওই চারটা, সোডিয়াম বেশি সক্রিয় আয়রন থেকে, তারপর আবার হচ্ছে টিন বেশি সক্রিয় কপার থেকে, তাহলে এটাই অ্যান্সার হবে। এটা হচ্ছে সঠিক সক্রিয়তার সিরিজ অনুযায়ী, অ্যালুমিনিয়াম বেশি সক্রিয় নিকেল থেকে। কোন মৌলটি এসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে? কোন মৌলটা এসিড থেকে, মানে এসিড ধরো সালফিউরিক অ্যাসিড, ওখান থেকে হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন, মানে ওই যে ওই আগের কোশ্চেন মতো, তার মানে হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয় খুঁজতে হবে, হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয়, হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয় দেখতে হবে কোনটা। ঠিক আছে, আচ্ছা, এটা ডেফিনেটলি আনসার হবে কি নিকেল। হাইড্রোজেনের থেকে দেখবা নিকেল হচ্ছে বেশি সক্রিয়। দেখো আমি তোমাকে দেখাই, এখানে আর কি কি আছে? মার্কারি, প্লাটিনাম, বোরন তো বাদ। তাইলে এই যে হাইড্রোজেনের পরে কিন্তু এই যে মার্কারি, প্লাটিনাম, মানে এগুলো কম সক্রিয়। এই মার্কারি, প্লাটিনাম তো জীবনও হাইড্রোজেনকে সরাতে পারবে না। তাহলে তার আগে আগে আছে, আগে কাকে দেখছিলাম? এই যে নিকেল। হাইড্রোজেনের আগে কে আছে? এই যে নিকেল, রাইট, তাহলে নিকেলই হবে আমার আনসার, নিকেলই হবে আমার আনসার। বোঝা গেছে? এইভাবে হচ্ছে আমরা এই ব্যাপারগুলো সলভ করতে পারি, খুবই ইম্পর্টেন্ট এগুলো, বুঝছো, খুবই ইম্পর্টেন্ট। পরের কোশ্চেনটাতে যে, এটা তো আমরা মাত্র দেখলাম। আর এরপরের কোশ্চেনটা, সবচেয়ে শক্তিশালী বিজারক কোনটা? বিজারক মানে কি?
যে ইলেকট্রন গ্রহণ করে, সরি বিজারক মানে কি, যে ইলেকট্রন ত্যাগ করে ছেড়ে দেয়, যে ইলেকট্রন ত্যাগ করে। এখন ইলেকট্রন ত্যাগ করে কি, যে বেশি সক্রিয়, যে বেশি সক্রিয় সেই তো দ্রুত ইলেকট্রন ত্যাগ করবে। তো এখানে দেখো এই চারটার মধ্যে কোনটা বেশি সক্রিয়? অবশ্যই এই যে লিথিয়াম সবার উপরে, তাহলে সে সব থেকে বেশি সক্রিয়, তার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা সব থেকে বেশি, তাই সে সব থেকে বেশি শক্তিশালী কি, বিজারক। কোনটি জারণ বিজারণ অর্ধকোষ? আচ্ছা, জারণ বিজারণ অর্ধকোষ মনে রাখার একটা টেকনিক বলি, ঠিক আছে? জাস্ট মাথায় রাখো এই জিনিসটা। একটা তড়িৎদ্বার দেয়া থাকবে, এখানে একটা তড়িৎদ্বার থাকবে, তড়িৎদ্বার। এরপরে এখানে একটা আয়ন থাকবে, ঠিক আছে? ওই আয়নের জারণ মান কম, মানে আমি এখানে লিখি যে কম মান যুক্ত আয়ন, ঠিক আছে? কম মান যুক্ত আয়ন। আর ওই পাশে থাকবে বেশি মান যুক্ত আয়ন, বেশি মান যুক্ত আয়ন। শেষ। এটা দিয়ে আসলে মনে রাখবা, এটা দিয়ে আসলে কি করতে পারবা, মনে রাখতে পারবা ইনশাআল্লাহ। ওকে, তাহলে কোনটি জারণ বিজারণ অর্ধকোষ? তুমি দেখবা তড়িৎদ্বার আছে, ওই তড়িৎদ্বারের সাথে কম মান যুক্ত একটা আয়ন এবং পরবর্তীতে স্ল্যাশ দিয়ে বেশি মান যুক্ত আয়ন। সেটা একটা টেকনিক আর কি, ছোটখাটো টেকনিক আমি বলে দিলাম। আচ্ছা, দেখি আমরা এখানে অপশন কোনটা হবে। প্রথমত এখানে আছে প্লাটিনাম। প্লাটিনামে এখানে দেখো তুমি ক্লোরিন থেকে Cl মাইনাস হয়েছে, এটা কিন্তু জারণ বিজারণ অর্ধকোষ না। এটা কি বলতো? এটা হচ্ছে গ্যাস অর্ধকোষ, ঠিক আছে? তাহলে এটা বাদ আগে। তো গ্যাস অর্ধকোষ কোনগুলো, এগুলো আমি একটু পরে বলে দিচ্ছি। এটা দেখো, এটা একটা তড়িৎদ্বার, এর সাথে AgCl আছে, যেখানে জারণ মান হচ্ছে ক্লোরিনের -1, পরবর্তীতে আবার -1ই হয়েছে, এটা বাদ, এটা হবে না। এটা তো ধাতুর অ্যামালগাম এবং ধাতু আয়ন, তাহলে এটাও হবে না। তাহলে এটা আনসার হবে কেন, আমরা একটু মিলাই। তড়িৎদ্বার আছে, এই যে তড়িৎদ্বার প্লাটিনামটা, কম মানযুক্ত আয়ন, এই যে Fe2+, কম মানযুক্ত আয়ন, পরবর্তীতে বেশি মানযুক্ত আয়ন, যে Fe2+ থেকে Fe3+, তাহলে এটা আনসার। বুঝা গেছে? ওকে, পরবর্তী কোশ্চেনটাতে NaHg, এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে ধাতু অ্যামালগাম। এটার নাম কি? ধাতু অ্যামালগাম, খুবই ফেমাস ধাতু অ্যামালগাম। মনে রাখবা এটা Na সোডিয়াম এবং মার্কারি, ঠিক আছে? এবং এখান থেকে সোডিয়াম প্লাস, এই যে অর্ধকোষটা আছে না, এটাকে আমরা বলি ধাতু অ্যামালগাম। তাহলে এই যে ধাতু অ্যামালগাম থেকে সোডিয়াম প্লাস, এই যে এটাই হবে আনসার। এই যে ধাতু অ্যামালগাম এবং ধাতুর আয়ন, এই যে সোডিয়ামের আয়ন, এটা আনসার হবে, ঠিক আছে? এই কোষটা কোন ধরনের কোষ? অর্ধকোষ, ধাতু অ্যামালগাম, ধাতুর আয়ন। ওকে, PtH2H+, কোন ধরনের অর্ধকোষ? আচ্ছা দেখো, তোমাকে আমি বলে দিই, কিছু মনে রাখো যে PtCl2 থেকে Cl মাইনাস, তারপরে এখানে তো একটা অলরেডি দেয়া আছে PT, তোমার হচ্ছে H2 থেকে H+, এগুলো গ্যাস অর্ধকোষ। কোন ধরনের? গ্যাস অর্ধকোষ, মনে রাখ, গ্যাস অর্ধকোষ, মনে রাখতে পারবা না? এই যে ক্লোরিন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, তো এগুলো সবগুলোই গ্যাস অর্ধকোষ, তাহলে এখানে আনসার হবে গ্যাস। ওকে, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে নিচের কোন তড়িৎদ্বার জারণ অর্ধকোষ বুঝায়? আচ্ছা, জারণ অর্ধকোষ বুঝায়, জারণ মানে কি? ইলেকট্রন ছাড়ন, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন কোনটা সেটা বুঝতে হবে, ইলেকট্রন ছাড়ন। তাহলে কোথায় ইলেকট্রন ছাড়তেছে, এরকম কোথায় আছে দেখো, আমরা একটু দেখি। Zinc 2+ থেকে জিঙ্ক হয়েছে, এখানে তো ইলেকট্রন গ্রহণ হয়েছে। জিঙ্ক থেকে Zinc 2+, এই যে এখানে ইলেকট্রন কি হয়েছে? ত্যাগ হয়েছে। তার মানে এটা হবে আমার আনসার, ঠিক আছে? এটা হবে আমার আনসার। বাকিগুলো দেখো, এই যে Copper 2+ থেকে কপার, এখানে পজিটিভিটি কমে গেছে, বিজারণ হয়েছে। হাইড্রোজেন প্লাস থেকে 0 হয়েছে, তার মানে এই যে পজিটিভ থেকে কমে গেছে, এটাও কি? বিজারণ। এটাও বিজারণ, এটাও বিজারণ, এটাও বিজারণ, এটা হচ্ছে একমাত্র জারণ কোষ। পরবর্তী কোশ্চেনটাতে যাই। প্রমাণ হাইড্রোজেন গ্যাস গরিদ্দার লেখে দিতে, এটা তড়িৎদ্বার হবে বাই দ্য ওয়ে, তড়িৎদ্বার। তড়িৎদ্বারে দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং গ্যাসের চাপ কত? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ফিক্সড, এটা কত বলতো? 1 মোলার। কত হবে? 1 মোলার। এবং গ্যাসের চাপ কত? গ্যাসের চাপটা আমি বলে দিই, গ্যাসের চাপ হবে 1 atm অথবা 101325 প্যাসকেল, এটা থাকতে পারে, অথবা তোমার হচ্ছে 101325 কিলো প্যাসকেল, অথবা 760 মিলিমিটার এইচজি, অথবা 76 সেন্টিমিটার এইচজি, অথবা 0.76 মিটার এইচজি। কোনটা আছে এখানে দেখো? 1 মোলার এইচ, 1 মোলার এবং 760 মিলিমিটার এইচজি, এটা হবে আনসার। পরের কোশ্চেনটাতে যাই। গ্যাস ইলেকট্রোডে কোন ধাতু যুগল ব্যবহার করা হয়? আচ্ছা, এটা একটু মুখস্থ টাইপ জিনিস। গ্যাস যে ইলেকট্রোড বা গ্যাস তড়িৎদ্বারে যে ধাতু যুগল ইউজ করা হয়, এটা হচ্ছে প্লাটিনাম এবং গোল্ড। মনে রাখো, প্লাটিনাম এবং গোল্ড, ঠিক আছে? এইও
নিচের কোনটি জারণ বিজারণ অর্ধকোষ? আচ্ছা, ওই যে জারণ বিজারণ অর্ধকোষ শুরুতে বলছিলাম যে তোমার হচ্ছে একটা তড়িৎদ্বার থাকবে, এরপরে যে আয়নটা থাকবে ওই আয়নটার মানটা, জারণ মানটা কম হবে, এরপরে বেশি হবে। কোথায় আছে এখানে দেখো? আচ্ছা, এই যে পাইছি, এটা একটা তড়িৎদ্বার, এর সাথে যে আয়নটা আছে ওইটা আয়ন +2 হয়ে গেছে +4, তাহলে এটা হচ্ছে জারণ বিজারণ কি অর্ধকোষ। ঠিক আছে, এটার সাথে আমাদের মিলে গেছে আমাদের কনসেপ্টটা, এটা হচ্ছে আনসার। পরে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ক্যাথোডে কোন ধরনের বিক্রিয়া ঘটে? ক্যাথোডে সবসময় হয় বিজারণ, অ্যানোডে কি হয়? জারণ হয়। তাহলে এই যে বিজারণ হবে আমার আনসার। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব মান কত? এটা তো ফিক্স মান, মুখস্থ করে রাখবা যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান কত? √0, মুখস্থ রাখতে হবে এটা। মাঝে মাঝে সিকিউতেও আসে কিন্তু এই হাইড্রোজেনের তড়িৎদ্বার বিভবের মান দেয়া থাকে না, কিন্তু যখন ক্যালকুলেট করতে হয় এটাকে 0 ধরে করতে হয়। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার অম্লীয় দ্রবণের ঘনমাত্রা কত থাকে? এটা হচ্ছে কত? 1 মোলার। কত? 1 মোলার, আমরা দেখছিলাম একটু আগে, এই যে এখানে কোথায় দেখেছি, এই যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? 1 মোলার, এটা মুখস্থ রেখো। এবং চাপ কত? 1 অ্যাটমসফিয়ার। ওকে, পরবর্তী কোশ্চেনটাতে যাই। কোনটি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার? এটা কি? হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন মেইনলি হচ্ছে নির্দেশক হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারিতে মূলত মনে রাখবা হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার, এটা হচ্ছে প্রাইমারি। আর নির্দেশক কত প্রকার? ওই যে যেটা বললাম দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি আর একটা কি সেকেন্ডারি। সেকেন্ডারিটা হয়তো একটু পরে দেখবা, তোমার হচ্ছে সেকেন্ডারিটা বেসিক্যালি ক্যালোমেল তড়িৎদ্বার। ওকে, তো কোনটি মুখ্য নির্দেশক তড়িৎদ্বার? এটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, ওই যে যেটা বললাম যে প্রাইমারি। ঠিক আছে, আর সেকেন্ডারি যেটা ওটা হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার, Hg2Cl2। এই যে ক্যালোমেল তড়িৎদ্বারে কোনটি ব্যবহৃত হয়? এই যে Hg2Cl2। ওকে, এটা মুছে রেখো। ক্যালোমেলের সংকেত কি? আচ্ছা, এটা তো বলে দিলাম, Hg2Cl2। এটা হচ্ছে সেকেন্ডারি তড়িৎদ্বার। লবণ সেতুতে নিচের কোনটি দ্রবণ ব্যবহার করা যায়? আচ্ছা, লবণ সেতুতে নিচের কোনটি দ্রবণ ব্যবহার করা যায়? এটা মনে রাখো, এটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। আরো কিছু বলে দিচ্ছি, লবণ সেতুতে তোমার হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে তোমার পটাশিয়াম ক্লোরাইড, এই যে এগুলো এগুলো হচ্ছে লবণ সেতুতে কি করে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, লবণ সেতুতে যে লবণগুলো ইউজ করা হয় পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। ওকে, তো এখানে পটাশিয়াম নাইট্রেট ছিল, তাই এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, পরবর্তী কোশ্চেন। একই মাত্রার বিদ্যুৎ একই সময়ে যদি আমরা চালনা করি, কোন আয়নটি ক্যাথোডে বেশি জমা হবে? কোন আয়নটি কি হবে? ক্যাথোডে বেশি জমা হবে। এটা আমরা বের করব কিভাবে? আচ্ছা, তো একই মাত্রার বিদ্যুৎ একই সময়, আচ্ছা একই মাত্রার বিদ্যুৎ মানে মনে রাখো এখানে কনসেপ্টগুলা। একই মাত্রার বিদ্যুৎ মানে এখানে হচ্ছে আই সেম সবার জন্য, টাইম সেম সবার জন্য। কোন আয়নটি ক্যাথোডে বেশি জমা হবে? বেশি, বেশি জমা মানে বেশি পরিমাণে জমা হবে। অল রাইট, তাহলে চলো বের করি এটা। আমরা ডাব্লিউ ইকুয়াল টু পড়ছি MIT ডিভাইডেড বাই EF, পড়েছি না? এই যে, তাহলে কোনটা বেশি পরিমাণে জমা হবে এটা বুঝবা কিভাবে? এটা কিন্তু আমি বলে দিছিলাম, দেখো ডাব্লিউ ইকুয়াল টু MIT বাই EF, এখানে ফিক্স কি? I ফিক্স, T ফিক্স, রাইট? এফটাও তো ফিক্স, তাহলে আমার লাগবে কি? M/E। তাহলে ডাব্লিউ সমানুপাতিক M/E। কার M/E এর মান বেশি সেটা বের করো, তাহলে তো হয়ে গেল। তাহলে কপার 2+ এর জন্য M/Eটা বের করি। কপারের জন্য 63.5 ডিভাইডেড বাই, আর ই এর মান কত? 2, কারণ এখানে দুইটা ইলেকট্রন গ্রহণ হবে। তাহলে এটা কত আসে আমরা দেখবো, Fe3+। এখানে হচ্ছে Fe এর জন্য হচ্ছে আমরা জানি কত বলো তো, 55.85 ডিভাইডেড বাই কত হবে? Fe3+টা তিনটা ইলেকট্রন গ্রহণ করে কত হবে? Fe তে কনভার্ট হবে, তাহলে এখানে 3 হবে ই এর মান, তাই না? এই যে M/E না, তো কপারের জন্য 63.5 আর ই কত? 2। আয়রনের জন্য 55.85, নিচে কত? 3। আর সিলভারেরটা দেখো, সিলভারেরটা হচ্ছে 107.89 ডিভাইডেড বাই কত? 1 হবে, কারণ এটা একটা ইলেকট্রন গ্রহণ করবে। আর সোডিয়াম প্লাসের জন্য সোডিয়াম হচ্ছে 23 আর নিচে 1। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে সব থেকে বেশি মানটা কার? এই যে সিলভারের 107.89 ভাগ 1। তাহলে এটা যেহেতু সব থেকে বেশি, তাহলে ডাব্লিউটা সব থেকে বেশি হবে। M/E এর মান, এগুলো সব কি M/E এর মান না? এগুলো সবগুলো M/E, 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 M/E। তাহলে M/E এর মান সব থেকে বেশি কি? সিলভারের জন্য। তাহলে এটাই আমাদের আনসার হবে, এটার ডাব্লিউ হবে সব থেকে বেশি। অলরাইট, পরের কোশ্চেন। MnPO3 ধাতু সময়ের প্রমাণ বিজারণ বিভব হচ্ছে এত 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 এত। আচ্ছা, কোনটা অধিক সক্রিয় ধাতু? কোনটা অধিক সক্রিয় ধাতু? আচ্ছা, ঠান্ডা মাথায় আমি তোমাকে বলছিলাম যে উপর থেকে যত নিচে যাব, মানে যে নিচে থাকবে, যে নিচে তার বিজারণ বিভব সব থেকে বেশি,
তার বিজারণ বিভব সব থেকে কি বেশি, আর বিজারণ বিভব যেহেতু সব থেকে বেশি, তার সক্রিয়তা, সে কম সক্রিয়, তার সক্রিয়তা সব থেকে কম। এই কথাটা কি মনে থাকবে? যে নিচে থাকে, ওই যে আমি সক্রিয়তার সিরিজটাতে বলছিলাম ক্যাটায়নের, ওইটা বলছিলাম যে নিচে থাকে সে সব থেকে কম সক্রিয় এবং তার বিজারণ বিভবের মান কি সব থেকে বেশি। তাহলে তাহলে যেহেতু বলে দিছে বিজারণ বিভবের মান সব থেকে বেশি, তার সক্রিয়তা কম, এখানে বলছে অধিক সক্রিয়। অধিক সক্রিয় মানে আমাকে কি খুঁজতে হবে? কম বিজারণ বিভব, কম বিজারণ বিভব। কারণ উল্টা, সম্পর্কটা উল্টা। বিজারণ বিভবটার মান কি কম কার, এটা দেখো কার কম দেখো। এইগুলোর মধ্যে সবথেকে কম কিন্তু এই যে -2.92, এটা কার? এম এর। তাহলে এখানে আনসার হবে কি এম। আনসার কি হইলো? এম। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের এখানে আনসার। ওকে, আচ্ছা পরের কোশ্চেনটাতে যাই। কোনটির জারণ বিভব সব থেকে কম? জারণ বিভব সব থেকে কম কার? আচ্ছা, জারণ বিভব তারই কম, জারণ বিভব তারই কম যার বিজারণ বিভব বেশি। সহজ কথা, বিজারণ বিভব কি বেশি। আর বিজারণ বিভব কার বেশি? যে সব থেকে নিচে থাকে, যে সব থেকে নিচে থাকবে, সব থেকে নিচে আছে, নিচে আছে। সব থেকে নিচে আছে কে? গোল্ড না? এই যে গোল্ড, গোল্ড যেহেতু সব থেকে নিচে থাকে, তার বিজারণ বিভবের মান সব থেকে বেশি, জারণ বিভবের মান সব থেকে কম। তাহলে গোল্ড হবে আমাদের আনসার। ওই যে সক্রিয়তার সিরিজ। Fe থেকে Fe2+ অ্যানোড হলে কোনটি ক্যাথোড হিসেবে ব্যবহার করা যায়? আচ্ছা, এইটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো, Fe থেকে Fe2+ অ্যানোড মানে এখানে অলরেডি জারণ হয়েছে, অ্যানোডে মানে জারণ, তাহলে ক্যাথোড হিসেবে কোনটা ইউজ করা যায়? আচ্ছা, নর্মালি আমি তোমাকে বলি জারণ তাদেরই ঘটে যারা বেশি সক্রিয়। যারা বেশি সক্রিয় না তাদের ইউজুয়ালি জারণ দেখা যায়, যারা বেশি সক্রিয় তাদের ইউজুয়ালি কি দেখা যায়? জারণ দেখা যায়। তার মানে Fe থেকে Fe2+ সে বেশি সক্রিয়, তার থেকে একটা কম সক্রিয় ধাতুই ক্যাথোড হিসেবে ইউজ করা হবে। তার থেকে কি, তার থেকে কি কম সক্রিয় ধাতু, ক্যাথোডটা কি হবে? কম সক্রিয় ধাতু। কার তুলনায়? যে Fe এর তুলনায় কম সক্রিয় ধাতু লাগবে, কম সক্রিয় ধাতু। তাহলে এখানে কোনটা হবে? যে Fe থেকে কম সক্রিয় কে আছে? এখানে দেখো, Fe থেকে কম সক্রিয় কে আছে? কে? লি, লি জে, লি যা, কে কা, তারপরে হচ্ছে ম্যাগাইভার, এলো জেনো, ফিরে। আচ্ছা, তাহলে এই যে ফিরের পরে কম সক্রিয় কে আছে? দেখো, জেনো, ফিরে, ম্যাগাইভার গেল, এলো জেনো, জেনো, ফিরে। ফিরের পরে, ফিরের পরে কম সক্রিয় কে আছে? যে গোল্ড। তাহলে এটা আনসার হবে। এগুলো কিন্তু দেখো ভালো করে, এটার থেকে বেশি সক্রিয় কিন্তু ও ও ও, এই তিনজনই কিন্তু বেশি সক্রিয়। আয়রনের থেকে বেশি সক্রিয় কিন্তু এই তিনটা, কিন্তু কম সক্রিয় কে আছে? একজনই আছে, সেটা কে? গোল্ডটা, একদম নিচে। তো গোল্ড আয়রনের নিচে, মেন কথা হচ্ছে এটা। তাহলে সে তোমার ক্যাথোড হিসেবে কি হবে? ইউজ হবে। নর্মালি আমি বলি এক জারণ বিজারণে যে বেশি সক্রিয় সে ইলেকট্রন ত্যাগ করে, আর যে কম সক্রিয় সে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এ তো বেশি সক্রিয়, তাহলে সে তো ইলেকট্রন ত্যাগ করে দিছে অলরেডি, তাহলে ইলেকট্রন গ্রহণ করবে কি? যে তার তুলনায় কম সক্রিয়। এরা তিনজন অলরেডি বেশি সক্রিয়, আর এ হচ্ছে কম সক্রিয়, তাই এ হবে আনসার। বুঝা গেছে? খুবই ইজি, খুবই ইজি। নিচের কোনটি অ্যানোড হিসেবে কাজ করে? আচ্ছা, এখানে অ্যানোড হিসেবে কোনটা কাজ করবে? দেখো, যে বেশি সক্রিয়। সহজ কথায়, যে বেশি সক্রিয়, যে বেশি সক্রিয় সে বেশি সক্রিয়। তাহলে ওই যে চারটা চিন্তা করো যে কে বেশি সক্রিয় এই চারটার তুলনায়। লিজা, কে, কানা, ম্যাকগাইভার, এলো জেনো, ফিরে। ফিরে, এলো জেনো, ফিরে, এই যে ফিরে, এলো জেনো, ফিরে। তাহলে কোনটা আগে আছে? অবশ্যই জিঙ্ক আছে, তাহলে জিঙ্ক হবে আনসার। জিঙ্ক হবে আনসার। তাহলে মানে এই চারটার তুলনায় বেশি সক্রিয় হচ্ছে জিঙ্ক, তাই তারই কি হবে? অ্যানোড ঘটবে। তারই কি হবে? অ্যানোড, মানে তারই জারণ ঘটবে। বুঝা গেছে? এই যে তোমাকে চারটা একটু আমি দেখাই, মানে একটু রিমাইন্ডার দিচ্ছি আর কি। চারটা তোমার হাতে যদি থাকে তাহলে তোমার জন্য এটা বের করাটা অনেক ইজি হবে, বুঝছো? মানে এই চারটার তুলনায় বলে দিছে না নিচের কোনটা অ্যানোড হিসেবে কাজ করবে। অ্যানোড মানে কি? জারণ, মানে ইলেকট্রন সারণ। যে বেশি সক্রিয় সেই তো তোমার হচ্ছে অ্যানোড হবে। তো এই চারটার তুলনায় বেশি সক্রিয় হচ্ছে জিঙ্ক। দেখো তোমাকে চারটা দেখাচ্ছি, চার্ট। এই যে আমাদের চার্ট চলে আসছে। এই যে দেখো, জিঙ্ক হচ্ছে বেশি সক্রিয়। এই যে জিঙ্ক হচ্ছে উপরে, জিঙ্ক ওই যে বাকি যে অপশনগুলো ছিল আয়রনের উপরে, আর আয়রনের নিচে হচ্ছে বাকিগুলা। তো চারটার তুলনায় জিঙ্ক উপরে, এরপরে আয়রন, এরপরে হচ্ছে বাকি আরো দুইটা যে অপশন ছিল। ঠিক আছে, আরো বাকি যে দুইটা অপশন ছিল। তাহলে আমরা একটু যাই এখানে। এই যে বাকি দুইটা কি ছিল? হাইড্রোজেন ছিল আর হচ্ছে সিলভার ছিল। ওরা দুজন কম সক্রিয়, আর জিঙ্ক আয়রনের তুলনায় জিঙ্ক হচ্ছে বেশি সক্রিয়, তাই জিঙ্ক হচ্ছে আগে ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে আয়রন অটোমেটিক্যালি তখন কি হবে? বিজারণ ঘটবে। কোন অর্ধকোষ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়?
দেখো একটু ঠান্ডা মাথায়, কোন অর্ধকোষের সাথে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। মানে এখানে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটা ক্যাথোড হিসেবে কাজ করতেছে, ঠিক আছে, কোন অর্ধকোষের সাথে? তাহলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার যেহেতু ক্যাথোড, তার মানে তার অলরেডি বিজারণ হয়েছে। আর এখানে কোন অর্ধকোষের কথা বলছে, এটা হচ্ছে কি জারণ হবে। আর জারণ কার হয়? যে হাইড্রোজেনের তুলনায় বেশি সক্রিয় হবে, যে হাইড্রোজেনের তুলনায় বেশি সক্রিয়, তাই না? যেহেতু অলরেডি হাইড্রোজেন সারেন্ডার করছে যে ভাই আমি ক্যাথোড হিসেবে কাজ করবে, এখন আমার সাথে কে কাজ করবে, ঠিক আছে? কোন অর্ধকোষের সাথে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কি ক্যাথোড হিসেবে কাজ করে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটা অলরেডি ক্যাথোড হিসেবে কাজ করতেছে, তাহলে কে কাজ করবে হাইড্রোজেনের সাথে ক্যাথোড হিসেবে? তাহলে যার জারণ ঘটবে, যে হাইড্রোজেনের তুলনায় বেশি সক্রিয়, তার মানে হাইড্রোজেনের উপরে আছে। হাইড্রোজেনের উপরে কারা কারা আছে একটু চিন্তা করো। হাইড্রোজেনের উপরে কারা কারা আছে? হাইড্রোজেনের উপরে যে আছে, সব থেকে উপরে গেছে সেটা দেখতে হবে। তো তুমি চারটা দেখবা যে জিঙ্ক হচ্ছে হাইড্রোজেনের উপরে থাকে। দেখো তোমাকে আরেকবার নিয়ে যাচ্ছি সেই চার্টে, এই যে হাইড্রোজেনের উপরে, এই যে হাইড্রোজেনের উপরে, মানে এই চারটা যখন দেখবা, হাইড্রোজেনের উপরে তোমার হচ্ছে কি আছে? জিঙ্ক আছে, ঠিক আছে, জিঙ্ক। এই যে হাইড্রোজেন তো এইখানে, হাইড্রোজেনের উপরে এই যে দেখো জিঙ্ক, তাহলে সেই এখানে জারণ হিসেবে কাজ করবে, তারই এখানে সক্রিয়তা বেশি, তারই জারণ ঘটবে, বাকিগুলোর কি বিজার। ওকে, তাহলে আমি যেটা বললাম এই কনসেপ্ট একটু মাথায় রেখো, এই কনসেপ্টটা মাথায় রাখলে এইগুলো ইজিলি সলভ করতে পারবো। এখানে হাইড্রোজেন যেহেতু ক্যাথোড হিসেবে কাজ করতেছে, মানে তার এখানে বিজারণ ঘটছে, তাহলে এখন তার সাথে যে আসবে সে ডেফিনেটলি জারণ ঘটবে এবং সে বেশি সক্রিয় হবে হাইড্রোজেনের তুলনায়। তো এই চারটা অপশনের মধ্যে হাইড্রোজেনের তুলনায় বেশি সক্রিয় হচ্ছে জিঙ্ক, তাই জিঙ্ক হবে আমার আনসার। পরেরটাতে আসি, হাইড্রোজেনের সাথে কোনটি ক্যাথোড হিসেবে কাজ করবে? সেম, হাইড্রোজেনের সাথে কোনটি ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, আগেরটার সাথে এটা কিন্তু কিছুটা পার্থক্য আছে, আমি তোমাকে একটু বলি ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আগেরটার সাথে এটা পার্থক্য কি দেখো। আগেটা হচ্ছে কোন অর্ধকোষ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ক্যাথোড হিসেবে কাজ করে। অর্ধকোষের সাথে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কি ক্যাথোড হিসেবে কাজ করে, মানে এই অর্ধকোষটা জারণ হিসেবে কাজ করছিল, আর প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটা কি ক্যাথোড হিসেবে কাজ করে। এবারটা দেখো কি বলছে ঠান্ডা মাথায়, হাইড্রোজেনের সাথে কোনটি ক্যাথোড হিসেবে কাজ করবে? হাইড্রোজেনের সাথে ক্যাথোড হিসেবে কাজ করবে, তার মানে হাইড্রোজেন অলরেডি অ্যানোডে যাচ্ছে। বাংলা কথাগুলো ভালো করে বোঝা লাগবে। এর সাথে কোনটি ক্যাথোড হিসেবে কাজ করবে, মানে যে ক্যাথোড হিসেবে কাজ করবে তার অলরেডি বিজারণ হবে, বুঝছো? হাইড্রোজেনের সাথে ক্যাথোড হিসেবে কে আসবে? ক্যাথোড যে আসবে সে ডেফিনেটলি বিজারণ হবে, তার মানে হাইড্রোজেন অলরেডি অ্যানোড, হাইড্রোজেন অলরেডি বেশি সক্রিয়, হাইড্রোজেন অলরেডি কি বেশি সক্রিয়। তাহলে আমার লাগবে হাইড্রোজেনের তুলনায় কম সক্রিয়। তাহলে এখানে হাইড্রোজেনের তুলনায় কম সক্রিয় কে আছে এটা দেখতে হবে তোমার। দেখো হাইড্রোজেনের তুলনায় অ্যালুমিনিয়াম বেশি সক্রিয়, ম্যাগনেসিয়ামও বেশি সক্রিয়, টিনও বেশি সক্রিয়, গোল্ড কিন্তু কম সক্রিয়, তাহলে এখানে গোল্ড হবে আনসার। ঠিক আছে, বোঝা গেছে? এই যে বাংলা লাইনগুলো ভাইয়া ঠান্ডা মাথায় বোঝা লাগবে, একদম ঠান্ডা মাথায়, ঠিক আছে? যে হাইড্রোজেনের সাথে কোনটি ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়, মানে যে আসবে সে ক্যাথোড, আর হাইড্রোজেন নিজেই কি অ্যানোড, মানে বেশি সক্রিয়। তাহলে ক্যাথোডটা কি বিজারণ হচ্ছে, কম সক্রিয়, রাইট? কম সক্রিয় এখানে কি আছে? একমাত্র গোল্ড, বাকি তিনটাই বেশি সক্রিয় হাইড্রোজেনের তুলনায়, তাই গোল্ড হবে আনসার। অল রাইট, পরের কোশ্চেনটা, এ থেকে A2 প্লাস 0.44 ভোল্ট অ্যানোড হলে কোনটি এর সাথে ক্যাথোড হিসেবে কাজ করবে? আচ্ছা আচ্ছা, দেখো এখানে 0.44 ভোল্ট অ্যানোড, এটা হচ্ছে অ্যানোড যেহেতু এটা, তাহলে এটা কিসের মান বলতো? জারণ বিভবের মান। কিসের মান? জারণ বিভব। তোমাকে ঠান্ডা মাথায় এটাও বুঝাই দিই, এটা কিসের মান ভাইয়া? জারণ বিভবের মান। এ থেকে A2 প্লাস মানে কি? এখানে ইলেকট্রন দুইটা কি হয়েছে বলতো? ত্যাগ হয়েছে। এ থেকে A2 প্লাস দুইটা ইলেকট্রন ত্যাগ হয়েছে, আর এখানে অ্যানোড বলে দিচ্ছে, অ্যানোডে কি হয়? জারণ হয়, তার মানে এটা জারণ বিভবের মান। তাহলে এর সাথে কোনটা ক্যাথোড হিসেবে কাজ করবে? ক্যাথোড মানে কি? বিজারণ। আচ্ছা, ঠান্ডা মাথায় ভাইয়া দেখো, তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, অ্যানোড তার হচ্ছে জারণ বিভবের মানটা এখানে কি দেয়া আছে, রাইট? অ্যানোডের জারণ বিভবের মানটা কি আছে? এখানে দেয়া আছে। ওকে, তো তোমাকে একটা কথা বলি, যে যেহেতু তার অ্যানোডে বলে দিছে, অ্যানোডে বলে দেওয়া মানে কি? অ্যানোডে বলে দেওয়া মানে হচ্ছে তার এখানে সক্রিয়তা কি বেশি, এখানে বেশি। তো তোমাকে একটা কথা বলছিলাম, যে যার সক্রিয়তা কম, আমি তোমাকে এটা বলছিলাম যে নিচে থাকবে তার সক্রিয়তা কম, আর সক্রিয়তা যার কম তার জারণ বিভবের মান কম। এখন তার তো সক্রিয়তা বেশি, তাহলে তার জারণ বিভবের মান কি হবে? বেশি হবে।
জারণ বিভবের মান কি হবে, বেশি হবে। বুঝতে পারছো? যে নিচে থাকবে আমি বলছিলাম তার সক্রিয়তা কম। সক্রিয়তা কম মানে কি, তার জারণ বিভবের মান কম, বিজারণ বিভবের মান বেশি। এখন এখানে তো অলরেডি এ থেকে এ টু প্লাস, এটা কি আসলে বলে দেয়া নাই, তো তোমাকে বের করতে হবে চিন্তা করে কিভাবে। এটা তো জারণ বিভবের মান, যেহেতু জারণ হয়েছে, আর যেহেতু জারণ তারই হয় যার সক্রিয়তা বেশি, আর সক্রিয়তা তার বেশি যার জারণ বিভবের মান বেশি। এখন তার সাথে যে ক্যাথোড আসবে তার তো বিজারণ হয়েছে, বিজারণ হলে তার জারণ মানটা কি হবে বলতো? জারণ মানটা এইটার তুলনায় কম হবে, জারণ বিভবের মানটা, কারণ এ যেহেতু অ্যানোডে হয়েছে, জারণ হয়েছে, তার মানে সে সক্রিয় বেশি, আর সে তাহলে কম সক্রিয় হবে। সে তাহলে কি হবে, কম সক্রিয়। এই যে আস্তে আস্তে আসি, সে কি হবে, কম সক্রিয়। আর যার সক্রিয়তা কম, যার সক্রিয়তা কম, তার জারণ বিভবের মান কি কম হবে, তার জারণ বিভবের মান কি হবে, কম হবে। ওই যে বলছিলাম শুরুতে, এখানে দেখো এইটার তুলনায় কম কোথায় আছে, যে 0.44 এর তুলনায় কম কোথায় আছে, দেখো 0.44 এর তুলনায় কম কোথায় আছে। আচ্ছা, 0.44 এর তুলনায় জারণ বিভবের মানটা কম কোথায় আছে, দেখো এখানে। এখান থেকে যখন তুমি দেখতে যাবা তখন এখানে একটা প্যাচ লাগবে, কোথায় দেখো, এখানে যা যা দেওয়া আছে সবগুলো বিজারণ বিভবের মান, খেয়াল করছো? সবগুলো কিন্তু বিজারণ বিভবের মান। এখানে এই যে B2+ থেকে B, M2+ থেকে M, C2+ থেকে C, যে C2+ থেকে C, এগুলো সবগুলোই কি বিজারণ বিভবের মান। তাহলে যেহেতু এখানে জারণ বিভবের মান নাই, তাহলে বিজারণ বিভব নিয়ে চিন্তা করো। যার যে জারণ বিভবের মান বেশি, তার কি বিজারণ বিভবের মান, সরি, যার জারণ বিভবের মান কম, তার বিজারণ বিভবের মান কি হবে, বেশি হবে, উল্টা। তাহলে তোমাকে খুঁজতে হবে এখানে বিজারণ বিভবের মান কোথায় বেশি। তো আমরা একটু দেখি বিজারণ বিভবের মানটা কোথায় বেশি। বিজারণ বিভবের মান কোথায় বেশি, এই যে এটা C2+ থেকে C, এখানে বিজারণ বিভবের মান 1.66 সব থেকে বেশি এই চারটার তুলনায়, তাহলে এটা হবে আনসার। তাহলে আমরা একটু সামারাইজ করি যাতে তোমার ব্রেনটা প্রসেস হয় ভালো করে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। দেখো তোমাকে দেয়া ছিল এ থেকে A2+ প্লাস 0.44, এ থেকে A2+ মানে জারণ হয়েছে বুঝলাম, আবার এখানে উল্লেখ করে দিছে অ্যানোড। অ্যানোড মানে কি, জারণ, মানে এটা জারণ বিভবের মানে যে 0.44। আর আমরা জানি যার জারণ হয় তার সক্রিয়তা বেশি, আর সক্রিয়তা বেশি হলে জারণ বিভবের মান কি হয়, বেশি হয়, রাইট? জারণ বিভবের মান কি হয়, বেশি হয়। এখন ক্যাথোড যে থাকবে তার হবে বিজারণ, আর বিজারণ হয় কাজ যে কম সক্রিয়, ঠিক আছে? এই যে এটার উল্টা, কম সক্রিয়। কম সক্রিয় যে, তার জারণ বিভবের মান কি হবে, কম হবে, ঠিক আছে? এই যে সক্রিয়তা বেশি হলে জারণ বিভব মান বেশি, আর কম হইলে কি হবে, জারণ বিভবের মান কম হবে। এখন এখানে সব জারণ বিভব দেয়া না, এখানে সবগুলোই বিজারণ বিভব। তাহলে যার জারণ বিভব কম, আমরা জানি তার বিজারণ বিভব কি হবে, বেশি হবে, রাইট? তাহলে এখানে বিজারণ বিভব কোনটা বেশি, এই যে এটা 1.66 বাকিগুলোর তুলনায়, তাহলে এটা হবে আনসার। শেষ, ডান, ওকে। পরের কোশ্চেনটা, অর্ধকোষগুলোর মধ্যে কোনটি অ্যানোড হিসেবে কাজ করবে, কোনটা কি অ্যানোড হিসেবে কাজ করবে? দেখো চারটাই কিন্তু অ্যানোড দেয়া আছে, রাইট? জিঙ্ক থেকে Zn2+, মানে জারণ আর কি। এখন দেখতে হবে কে বেশি সক্রিয়, ঠিক আছে? সবগুলো তো অ্যানোড হিসেবে ক্রিয়া করে, কিন্তু দেখতে হবে কে বেশি সক্রিয়। তো সক্রিয়তার দিক থেকে কে আগে, দেখো সেই সবার আগে অ্যানোডে যাবে, রাইট? তাহলে এগুলোর মধ্যে সব থেকে বেশি সক্রিয় কে বলো? লিজা, কে, কা, না, ম্যাগাইভার। এই যে ম্যাগনেসিয়ামটা আগে আছে, তাহলে এটা হবে আমার আনসার। বাকিগুলোর তুলনায় সব থেকে বেশি সক্রিয় ম্যাগনেসিয়াম, তাই এই অ্যানোড হিসেবে সবার আগে কি কাজ করবে। পরের কোশ্চেনটা, কোন মৌলটি HCl অ্যাসিড থেকে হাইড্রোজেনকে কি করবে, প্রতিস্থাপিত করতে পারবে? এটা একটা অ্যাসিড, অ্যাসিড থেকে হাইড্রোজেনকে কি করতে হবে, প্রতিস্থাপিত করবে। এখন হাইড্রোজেন থেকে প্রতিস্থাপিত করবে কে, যে হাইড্রোজেন থেকে বেশি সক্রিয়, হাইড্রোজেন থেকে বেশি সক্রিয়, বেশি সক্রিয়, হাইড্রোজেন থেকে যে বেশি সক্রিয় সেই তো কেবলমাত্র কি করতে পারবে, HCl থেকে হাইড্রোজেনটাকে কি করতে পারবে, প্রতিস্থাপিত করতে পারবে। তাহলে এখানে কোনটা, দেখো হাইড্রোজেন থেকে বেশি সক্রিয়, আমরা একটু দেখি হাইড্রোজেন থেকে বেশি সক্রিয় কে। এখানে আছে কপার, টিন, তাই না? কপার, টিন, তাহলে ডেফিনেটলি এখানে আনসার টিন হবে। দেখো মার্কারি, তারপর হচ্ছে এই যে আজ, সিলভার, এগুলো তো কম, এগুলো তো এমনিও কম। তাহলে এই যে কু দিয়া কি পড়েছিলাম, কুমির, কুমিরের আগে কিন্তু ছিল টিন, তাই না? কুমিরের আগে কিন্তু টিন ছিল। দেখো টিনটাই হচ্ছে বেশি সক্রিয়, তাই টিনই পারবে হাইড্রোজেনটাকে কি করতে বলতো, হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করতে বা অপসারণ করতে। এই যে দেখো, এই যে দেখো হাইড্রোজেনের আগে আছে হচ্ছে টিন, এই যে দেখছো। আর বাকিগুলা হাইড্রোজেনের পরে কপার, তারপরে মার্কারি, সিলভার, রাইট? মানে হাইড্রোজেনের থেকে কম সক্রিয় এরা, হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয় কে, টিন। তাহলে সেই পারবে কেবলমাত্র হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করতে, রাইট? তাহলে এখানে আনসার হচ্ছে কি, টিন। এই যে আনসার হচ্ছে কি, টিন। শেষ। পরের কোশ্চেনটাতে যাই আমরা। জিঙ্ক এবং সিলভার তড়িৎদ্বারে দুটি বিজারণ বিভবের মান দেয়া আছে,
এই তড়িৎদ্বার দুটি দ্বারা তৈরি কোষটির মোট বিভব কত? আচ্ছা তোমাকে বলি, তুমি যদি মোট বিভব মানে এখানে ইনোড সেলটা বের করতে হবে। ইনোড সেল বের করে একটা শর্টকাট বলি, এটা তোমার এমসিকিউর জন্য, শুধুমাত্র এমসিকিউর জন্য কাজে দিবে, এটা আবার সিকিউতে কাজে লাগাতে যাও না, এটা অ্যাডমিশনে কাজে দিবে। বড় মান থেকে তুমি ছোট মানটা বাদ দিবা, বড় মান থেকে কি করবা, ছোট মানটা বাদ দিবা, তাহলে তুমি ইনোড সেলটা খুব সহজে বের করতে পারবে। এই দুইটার তুলনায় বড় মানটাকে 0.8, তাহলে লেখো এখানে 0.8 মাইনাস এটা কি ছোট মান মাইনাস 0.76, বড় মানটা নিলাম 0.8 মাইনাস, এই যে মাইনাস ছোট মান, ছোট মানটা কত, মাইনাস 0.76, এই যে মাইনাস 0.76, তাহলে এখানে 0.8 মাইনাস মাইনাস প্লাস 0.76, তাহলে এখানে হবে 1.56 ভোল্ট, তাহলে এই যে প্লাস 1.56 ভোল্ট। পরে কোশ্চেনটাতে যাই। জিঙ্কের যার মান দেওয়া আছে, সিলভারের যার মান দেওয়া আছে, তাহলে ইএমএফ তাহলে মানে ইনোড সেলটাই আসলে অ্যাকচুয়ালি বের করবো, কারণ এখানে তো তাপমাত্রা দেওয়া নেই, যে নার্নস্টের সমীকরণ ইউজ করতে হবে। নার্নস্টের সমীকরণ যে বড় সূত্রটা, ই সেল ইকুয়াল টু ইনোড সেল মাইনাস ওই যে তোমার হচ্ছে আরটি বাই ইএফ ইন্টু লন, ওই বড় সূত্রটা ইউজ করতে হবে না, কারণ এখানে শুধুমাত্র দুইটা কি মান দেয়া আছে, যে বিভবের মান দেয়া আছে, জাস্ট ইনোড সেলটা বের করলে হবে। তাহলে বড় মান মাইনাস ছোট মান, বড় মানটা কোথায়, এই যে 0.76 মাইনাস ছোট মান, এই যে ছোট মানটা এটা মাইনাস 0.799, তাহলে এখানে 0.76 মাইনাস মাইনাস প্লাস 0.799, দেখি আমরা এটা কত আসে, 0.76 প্লাস 0.799, এটা আসে 1.559 ভোল্ট, 1.559, এই যে এটা আনসার। পরের কোশ্চেনটাতে যাই। হাইড্রোজেন থেকে কপার 2 প্লাস, হাইড্রোজেন প্লাস কপার, আচ্ছা ইনোড সেল দেয়া আছে। উদ্দীপকের কোষ বিক্রিয়াটিতে অ্যানোডের জারণ বিক্রিয়া কোনটা? আচ্ছা জারণ বিক্রিয়া চাইছে, তো কেয়ারফুল দেখো, জারণ বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেনের জারণ মানে এখানে 0 হয়ে গেছে +1, তাহলে দেখো হাইড্রোজেন 0 থেকে +1 মানে হাইড্রোজেন দুইটা, তোমার টোটাল দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হয়ে গেছে 2H+, এটা আসলে জারণ বিক্রিয়া, অ্যানোডের জারণ বিক্রিয়া। তাহলে এখানে কোথায় আছে, এই যে এটা আনসার হবে, এই যে হাইড্রোজেনটা দেখো, এটাকে আমি এভাবে লিখতে পারি না, যে হাইড্রোজেন 2H প্লাস প্লাস দুইটা ইলেকট্রন, এই যে তাহলে হাইড্রোজেন 2H প্লাস প্লাস দুইটা ইলেকট্রন, এটা আনসার হবে, ঠিক আছে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিস। পরের কোশ্চেনটা, Ag প্লাস থেকে Ag, O3 প্লাস থেকে O অর্ধকোষ দ্বয়ের প্রমাণ জারণ বিজারণ বিভব দেয়া আছে, জারণ বিজারণ বিভব দেয়া আছে, দুইটা অর্ধকোষ দ্বারা কোষের বিভব মানে কি বের করতে বলছে, ইনোড সেলটা। এই যে আবার বড় মান মাইনাস ছোট মান, বড় মানটা দেখো কোথায় আছে, এখানে বড় মানটা 1.56, এই যে মাইনাস ছোট মান, ছোট মানটা কি 0.8, তাহলে এখান থেকে এটা বাদ দিলে পেয়ে যাবো 0.76, এই যে প্লাস 0.76, ডেফিনেটলি প্লাস এখানে, এই যে এটা তো বোঝা যাচ্ছে নর্মাল ক্যালকুলেশন। পরে কোশ্চেনটা, কোষ বিক্রিয়ায় H2 কপার 2 প্লাস 2H প্লাস কপার, উক্ত কোষে অ্যানোডের বিক্রিয়া, আচ্ছা এটা মাত্র আমরা দেখলাম, H2 থেকে 2H প্লাস, এখানে 0 ছিল প্লাস হয়ে গেছে, তো পজিটিভিটি বাড়ছে মানে জারণ, H2 দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে 2H প্লাস হয়েছে, এই যে এটা আর কি সিমিলার কোশ্চেন। দেখি তো এটা আর এটা কি সেম কোশ্চেন ছিল, এটা যশোরপুর 2022, আর এটা হচ্ছে সিলেট বোর্ড 19, আচ্ছা একই টাইপের কোশ্চেন আর কি রিপিট আসছে। পরের কোশ্চেনটাতে যাই আমরা, ওকে হ্যাঁ পরের কোশ্চেনটাতে যাই। পরের কোশ্চেনটা, নিচের কোনটি গ্যালভানিক কোষ এটার বিভব বাড়ায়? আচ্ছা গ্যালভানিক কোষের এটা এবং এটার বিভব বাড়ায় কোনটা? বেসিক্যালি এখানে দেখো ঘনমাত্রা দেয়া আছে, জিঙ্ক 2 প্লাসের ঘনমাত্রা যদি বাড়াই এবং সিলভার প্লাসের ঘনমাত্রা যদি কমাই, তাইলে কি গ্যালভানিক কোষের তোমার হচ্ছে সেলটাকে বাড়াবে? গ্যালভানিক কোষের সেল মানে বুঝাইছে এখানে ই সেলের কথা আর কি, এই যে ই সেল, আমরা এই সূত্রটা জানি না, এই যে ই সেল ইকুয়াল টু ই নোট সেল মাইনাস তোমার হচ্ছে আরটি বাই ইএফ লন, এখানে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই কি, বিক্রিয়কের ঘনমাত্রা, এই যে এখানে হচ্ছে উৎপাদ আর এখানে হচ্ছে বিক্রিয়ক, আর যদি কোনো মূলটো থাকে এগুলো পাওয়ার হয়ে যাবে আর, ঠিক আছে। এই যে এই সমীকরণটা থেকে আমাকে একটু চিন্তা করে বের করতে হবে যে আমি ই সেলটাকে বাড়াতে পারি কিভাবে, জিঙ্ক 2 প্লাসের ঘনমাত্রা বাড়ায় এবং সিলভার প্লাস কমায়, নাকি শুধু জিঙ্ক 2 প্লাস বাড়ায়, নাকি জিঙ্ক 2 প্লাস বৃদ্ধি এজি প্লাসও বৃদ্ধি, নাকি শুধু এজি প্লাসটা বৃদ্ধি করে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন টু বি অনেস্ট, এই টাইপের কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসে, তো আমি চাইবো যে এটা তোমরা নিজেরা সলভ করো। দেখো আমার হচ্ছে যে তোমার 24 ব্যাচের যাদের পরীক্ষা হইলো, এবার তোমরা তো 25 ব্যাচ, 24 ব্যাচের যাদের পরীক্ষা হয়েছে, তো তাদের
সময় তোমার হচ্ছে কেমিস্ট্রিতে পরীক্ষা হয় নাই, তাদের আগের ব্যাচে, তো 23 ব্যাচে এই কোশ্চেনটা আসছিল, একমাত্র কোশ্চেন এবং একটা একটুখানি একটু ইউনিক কোশ্চেন। এই টাইপের কোশ্চেন খুব একটা আসতে দেখা যায় নাই বোর্ডে, কিন্তু এইগুলো কিন্তু অ্যাডমিশনে আসে। তো অ্যাডমিশনের কোশ্চেন টাইপ কিন্তু দিয়ে দিছে বোর্ডে, ঠিক আছে 23 সালে, এখন তোমাদেরও দিতে পারে। তো আমার তখন তোমাদের জন্য আর কি, মানে হচ্ছে তোমাদের জন্য না, বেসিক্যালি 24 ব্যাচের জন্য ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন সলভের একটা হচ্ছে প্লে লিস্ট আমি তৈরি করছিলাম। ওখানে তড়িৎ রসায়নের একটা ক্লাস আছে, ওইখানে এই টাইপের কোশ্চেন 2বার আসতে দেখা গেছিল। আমি সম্ভবত 2বারই, আমার যতটুকু মনে পড়ে। তো 2টা কোশ্চেন আসছিল, ওই 2টা কোশ্চেন আমি সলভ করে দিয়েছি। এটা এটা একটু চিন্তা করে আর কি বের করতে হয়, ঠিক আছে? আমি চাইবো যে তোমরা একটু চিন্তা করো। তো এটা তোমাদের জন্য থাকবে SW, ঠিক আছে? যদি না বের করতে পারো অবশ্যই কমেন্টে জানাবা, ভাইয়া তখন ওই ভিডিওটা সাজেস্ট করে দিবে। তো তোমরা ওই ভিডিও থেকে কনসেপ্ট দেখে তারপরে এটার আনসারটা দিবা, ঠিক আছে? জাস্ট নিজের আগে ট্রাই করো, ওকে? তো না পারলে ভাইয়া তো আসি, কমেন্টে জাস্ট জানাই দিবা, ভাইয়া বুঝাই দিব ব্যাপারটা, ওকে? আচ্ছা, এটা নিজের ট্রাই করবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আর খুবই সুন্দর একটা কোশ্চেন, সলভ করলে বুঝতে পারবা। কোনটিতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না? আচ্ছা, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ। এটাতে কোনো বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না। কেন? কারণ তড়িৎ বিশ্লেষক কোষটায় বিদ্যুৎ শক্তিটাকে কাজে লাগায় রাসায়নিক শক্তিতে কনভার্ট করে। তো এখানে তো আর বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না, এখানে বিদ্যুৎ শক্তিটাকেই কাজে লাগায় রাসায়নিক শক্তিতে কনভার্ট করতে হয়, তাই এখানে কোনো বিদ্যুৎ শক্তি উৎপন্ন হচ্ছে না। ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ করলে কোনটি উৎপন্ন হয়? ব্রাইন মানে কি বুঝাইছে বলো তো? সোডিয়াম ক্লোরাইডের কি? সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। তো ওইখানে বেসিক্যালি ওই যে বলছিলাম না কি কি উৎপন্ন হয়, তোমার উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস, উৎপন্ন হয় অক্সিজেন গ্যাস, আর উৎপন্ন হয় সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই যে এটা হবে আনসার, সোডিয়াম হাইড্রোক্সাইড। এরপর আমরা আমাদের লাস্ট কোশ্চেনে আসি, অ্যানোডের তড়িৎদ্বারে কি ঘটে? অ্যানোদ্বারে হচ্ছে তড়িৎদ্বারে ঘটে হচ্ছে বিজারণ। না, অ্যানোডে ঘটে কি? জারণ, তাই না? আমরা পড়ছিলাম অ্যানোডে ঘটে হচ্ছে জারণ, বারবার তো এইটাই বলে আসছি। আর ক্যাথোডে ঘটে কি? বিজারণ, ঠিক আছে? অ্যানোডে কি ঘটে? জারণ। ক্যাথোডে ঘটে কি? বিজারণ। অ্যানোডে ইলেকট্রন ছাড়ন হয়, ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ হয়। ওকে, অলরাইট, শেষ আমাদের এমসিকিউ। এখন ভাইয়া যেটা আমি তোমাদের SW দিয়েছিলাম, এটাকে একটু দিয়ে যাই। এই যে এই যে শেষ, এটা থাকবে তোমাদের জন্য SW, ওকে? তাহলে আজকে আমরা শুধুমাত্র একটা ক্লাসের মাধ্যমেই তোমাদের তড়িৎ রসায়নের মোটামুটি আমরা 69 না 79টা এমসিকিউ দেখছি। কয়টা দেখছি? 79টা। একটা ক্লাসে আমরা টোটাল 79টা এমসিকিউ দেখেছি, এবং টপ 79টা এমসিকিউ কিন্তু এগুলো, মানে অর্থাৎ আমরা টোটাল 79টা এমসিকিউ বাছাই করেছিলাম, ওই 79টা এমসিকিউ আমরা আজকে ক্লাসে কি করছি? সলভ করে ফেলছি। তাহলে এতে করে তোমার এই যে ক্লাসটা, এই ক্লাসটা থেকে তোমার তড়িৎ রসায়নের উপর কমপ্লিট একটা এমসিকিউ রিভিশন হয়ে গেছে। তো এই ক্লাসটা আশা করি তোমার এখন পর্যন্ত আসা মানে তোমার ক্লাস কমপ্লিট। এরপরে তুমি যখন এমসিকিউ সলভ করতে যাবে, দেখবে তোমার কাছে অনেক বেশি ইজি লাগবে, ওকে? তাহলে এই হচ্ছে নূর ভাইয়ের আজকের ক্লাস। পরবর্তীতে আরেকটা অধ্যায় নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।